তো আমরা এখন অমিত তাহলে ভাইয়ের কাছে আমাদের যাব। ডিবেটও শেষ। অমিত ভাই, হ্যাঁ হ্যাঁ। ডিবেট শেষ। এখন অমিত ভাই কিছু প্রশ্ন করবে। অমিত ভাই বলেন। থ্যাংক ইউ সো মাচ। আমার না কথা কি ঠিক সত্তর করে ভাই, শোনা যাচ্ছে? লজিক্যাল ভাই, আপনি কিন্তু হ্যাঁ, ভুলে হ্যাঁ। গেছেন। আমাদের কথা কি? ছিল যে ডিবেট শেষ হয়ে যাবে, ডিবেট শেষ তো আপনার লাইভও শেষ করতে আপনাকে হবে, না, এই কথা কিন্তু আগে ছিল। জিজ্ঞেস করুন। না লাইভ তো শেষই, মানে হ্যাঁ? এখন আনঅফিসিয়াল লাইভ চলতেছে, না এখন আনঅফিসিয়াল লাইভ। হচ্ছে না না চলবে না, কারণ এটা এই শর্তে সত্তর ভাই রাজি হয়েছেন বলে আমি ডিবেট এসেছি, যে ডিবেট শেষ তো লাইভও শেষ করে দিতে হবে। জিজ্ঞেস করুন এই কথায় উনি এই শর্তে উনি রাজি হয়েছেন বলে আমি এসেছি। আরে আচ্ছা খাদেম ভাই, আনঅফিসিয়াল, এটা তো এখন এখন হচ্ছে অফিসিয়াল না। ওই যারা যারা শুনেছেন তাদের কিছু প্রশ্ন আছে, এই জন্য ওনাদেরকে অ্যাড করলাম। না তাহলে হ্যাঁ, তো যে আপনি সেটা বলতে পারতেন যে ভাই এরকম হবে না, আপনি তো বলতে পারতেন না এরকম আপনাকে হবে না, না, এই যেহেতু যে আপনি সত্যের ভাইকে প্রশ্ন করবে, আপনাকে প্রশ্ন করবে না তো, সত্যের ভাইকে প্রশ্ন করবে। হ্যাঁ, না দুইটা অমিত ভাই, ভাই প্রশ্ন দেখুন, তো। না সেটা আপনাদের ব্যাপার, কারণ আপনি যদি কথা দিয়ে কথা না রাখতে পারেন, কথা দিয়ে যদি কথা আমাদের খেলাপ করেন। ডিবেটে আমাদের খাদেম ভাই শুনেন, একটু শুনেন খাদেম ভাই, কথাটা শুনেন। তো একটা ডিবেট হলে পরে কিছু দর্শক প্রশ্ন করতে পারে, এবং সেটা মানে এটা ডিবেটের বাইরে আর কি, এটা ডিবেটের অংশ নয়। তবে এখান থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা প্রশ্নগুলি নিয়ে নিই, আমার মনে হয় যে তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে আর কি। প্রশ্ন করলে পরে না তাহলে clear হবে। আপনি তো তাহলে কথার খেলাপ করলেন ভাই, আপনার কথা আপনি রাখলেন না। আপনার কথা, আমি যে শর্ত দিয়েছিলাম আপনি রাজি না হলে আমি তো আসতাম না, তাই না? খাদেম ভাই, বলুন আমি আমরা আসতাম। অফিসিয়াল লাইভ শেষ করে দিয়েছি। এখন যা কথা চলতেছে এটা ধরেন আনঅফিসিয়াল ভাবে আমরা বলতেছি হ্যাঁ, সেইভাবে। এখন তাহলে আনঅফিশিয়াল আপনি কথা হবে। না লাইভটা কেটে দিয়ে আবার শুরু করেন, আমার আপত্তি নেই, আপনার করেন। একই তো কথা, আমি একই মনে কথা করি না? যে আমার যা আমি যে কথা দিয়েছিলাম, কথা রেখেছি, তাহলে এখন আমি বিদায় নিচ্ছি। আচ্ছা আমি ঠিক আছে, বিদায় নিচ্ছি। আর অসুবিধা নেই। হ্যাঁ, হ্যাঁ, ধন্যবাদ তাহলে খাদেম ভাই, অনেক ধন্যবাদ আর আজকে আরো যদি ডিবেট করতে চান কোরআনে বৈজ্ঞানিক ভুল নিয়ে, হ্যাঁ আমি আপনাকে হ্যাঁ বলেছি। আপনি কিন্তু সেদিনে আমার কথা আপনি রাখেননি, আপনি সেদিনে হাদিস দেখিয়েছেন, আমার ডিবেট হচ্ছিল কোরআন নিয়ে। আপনি কোরআনে বৈজ্ঞানিক ভুল প্রমাণ করতে গিয়ে সেদিনে সূর্য আরশের নিচে যায়, আবার পশ্চিম দিক থেকে উদয় হয়, এগুলো হাদিস দেখিয়েছেন, তারপরেও আমি কিন্তু কাউন্টার করেছি। দেখেন খাদেম ভাই, ওই হাদিস দেখানোর কারণ হচ্ছে যে কোরআনের ওই আয়াতটা ব্যাখ্যা হাদিসে আছে, যে নবীকে জিজ্ঞেস করা হয়েছিল রাত্রিবেলা সূর্য কোথায় যায়, নবী কি বলেছে, এটা দেখানোর জন্য আমি হাদিস দেখেছি। ঠিক আছে, তো কোরআনের ব্যাখ্যা মানে এটা তো কোরআনের উসুল, যে আমি ব্যাখ্যা হাদিস থেকে নিতে পারবো, এমনকি তাফসীর থেকে নিতে পারবো, যদি ওটা রিলেটেড হয়। তো ওটা তো রিলেটেড ছিল, হুবহু ওই কথাই মানে হাদিস বলছিল, এই জন্য হাদিসটা দেখালাম যে নবী এই কথাই বলছিল এখানে। অমিত ভাই, তাহলে ঠিক আছে, যা সেটা আচ্ছা খাদিম ভাই, সেটা হয়ে গেছে, যাক সেটা হয়ে গেছে, যাক। কিন্তু আমি বলছি যদি আরো ডিবেট করতে চান, শুনে নেন, আরো যদি ডিবেট করতে চান তাহলে অনলি একটা প্রশ্ন করে নি আপনাকে, যে আপনি যে আজকে যে নতুন নতুন তথ্যগুলো দিলেন, এই তথ্যগুলো তো সাধারণ মানুষ জানতো না, এগুলো খুব ইনসাইটফুল তথ্য। তা এই তথ্যগুলো সম্পর্কে যদি সাধারণ মানুষের কিছু প্রশ্ন থাকে, আপনি কি সেগুলোর উত্তর দিতে পারবেন আজকে? যদি দিতেন খুব ভালো হতো, মানে আমরা খুবই বাধিত হতাম আর কি। না, এই মুহূর্তে আমি আর থাকবো না। আমি যে কথাটা বলছি যে উনি যদি আগামীতে আরো ডিবেট করতে চান কোরআনে বৈজ্ঞানিক ভুল নিয়ে, আমি ওনার বলেছি যে ভাই আপনি 3টে থেকে 4টে আয়াত দেখাবেন, পর্ব করব, তাতে 15, 20, 25, 50টা পর্ব হোক, কিন্তু একসঙ্গে উনি 20টা আয়াত দেখিয়েছেন, সবারে 20টা আয়াত দেখিয়েছেন। এবার চিন্তা করুন, আমার তো সময় লাগবে উত্তর দিতে। তো উনি যদি করতে চান ডিবেট, জয় 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 খাদেম শেখ ভাইয়ের জয় 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 জয়। হ্যাঁ, আমরা দু একটা আয়াত নিয়ে কথা বলবো। অমিত ভাই প্রশ্নটা শুনি। অমিত ভাই বলেন। আচ্ছা ঠিক আছে, আমি চট করে একটা প্রশ্ন করে নিই খাদিম ভাইকে। আমি মানে খুবই ইনসাইটফুল, উনি অনেক তথ্য দিয়েছেন। আমি দুটো জিনিস ওনাকে জিজ্ঞেস করবো ভাবছিলাম। প্রথমে একটা প্রশ্ন করে নিই। তা খাদিম ভাই, আপনি কখনো এই টাইম ল্যাপস ভিডিওগুলো দেখেছেন বা ছবিগুলো দেখেছেন, যখন হচ্ছে সাদার্ন হেমিস্ফিয়ারে বা নর্দার্ন হেমিস্ফিয়ারে যে সমস্ত এগুলো নেওয়া হয়, ধরুন নর্থ পোলে গিয়ে বা সাউথ পোলে গিয়ে মহাকাশের বা আকাশের যে ছবিগুলো নেওয়া হয়, এই ছবিগুলো কখনো দেখেছেন? যে টাইম ল্যাপস যে ছবিগুলো ভাই এক্সপোজারে রেখে। আমি এই ছবির ব্যাপারে যে কথাগুলো বলেছি, আমি হাবলের কথা বলেছি, আপনি না হাবেলের কথা বলেছেন, এটা হাবেল শুনে না থাকেন তাহলে ভিডিওটা শুনে নেবেন। এই হাবেল
এই হাবেল দিয়ে আচ্ছা ছবিগুলো ঠিক আছে তোলা ভাই, হয়নি। এর মধ্যে কি জাল হাবেল জুচ্চুরি দিয়ে চলেছে আমি তো এখানে ধরেছি, এখার মধ্যে কি জাল জুচ্চুরি কারবার গুলো আচ্ছা আচ্ছা, চলেছে। আমি সেটি না না না, আপনি ভাই, প্রশ্নটা শুনেননি। আমি শুনুন, আমি প্রশ্নটা আর শুনেননি, কথা এটা বলতে হাবেল আমি আর না হাবেল না আমি আর টেলিস্কোপের কথা কথা বলতে চাই শুনিনি। না। আমি শুনুন, হাবেল আমি যে কথা টেলিস্কোপের কথা দিয়েছিলাম বলিনি। আমার হাবেল ডিবেট শেষ, টেলিস্কোপের আমি কথা বাড়িয়ে যাচ্ছি। শুনিনি। এইবারে যদি আপনারা হাবেল লাইভটা টেলিস্কোপের চালাতে কথা চান, বলিনি। লাইভটা যদি চালাতে চান খাদেম ভাই, তাহলে কিন্তু কথার হাবেল খেলাপ হবে, টেলিস্কোপের আপনার কথা কথা দিয়ে বলিনি। কথা রাখবেন। ঠিক আছে হাবেল আমি টেলিস্কোপের কথা বলিনি। হাবেল টেলিস্কোপের কথা বলিনি খাদেম ভাই। আর পৃথিবীর মাটিতে বসে যা। আচ্ছা ঠিক আছে, ওকে। আমি না, আর চলি। কি ঠিক হলো না। অনেক চেষ্টার আমি ত্রুটি করি নাই অবশ্য। শিট 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 হ্যাঁ শিট শিট। তবে আজকে সত্যি আমি খুবই মজা হচ্ছিল। আমি লাইভটা শুনছিলাম, একদম মন দিয়ে শুনছিলাম। আমি অনেক তথ্য পেয়েছি, অসাধারণ। মানে আমি নিজেই ভাবছি আমি নিজের পার্সপেক্টিভটা চেঞ্জ করবো কিনা। মানে সে ঠিক আছে। আমরা অমিত ভাই এক কাজ করতে পারেন। শিওর শিওর এই যে এই যে আমরা এই লাইভের অংশটুকু, মানে অংশটুকু বলতে খাদেম ভাইয়ের কথাটুকু শুধু কেটে কেটে জোড়া দিয়ে এটা আপনার মাধ্যমে নাসাতে পাঠাই দিলে কিন্তু তারপরে দাবি করবেন এটা আপনার কথা, তাহলে কিন্তু নোবেলটা আপনার। তাহলে কিন্তু নোবেলটা আপনার খাদেম শেখের বক্তব্য চুরি করে আপনি যদি নোবেল পান, মানুষ তো আর জানবে না, মানুষ তো ভাববে আপনি বিজ্ঞানী। ঠিক কথা, অবশ্যই। এটা করতে পারেন কিনা, এটা করবো কিনা, যদিও চুরি চামারি হয়ে যায় বিষয়টা, তারপরও নোবেল হ্যাঁ পাইলে সেটা বাংলাদেশে। লজিক্যাল ভাই, হ্যাঁ হ্যাঁ লজিক্যাল ভাই, আমি এই খাদিম শেখ ভাইয়ের মতো আমি আপাতত একজন মমিন মানুষ। তো আমি এই মমিন হিসেবে দুইটা কথা বলি। এই দুইটা কথা হলো আপনার এই যেমন ওই যে ব্যাঙের যে গল্পটা আছে, ব্যাঙ আর বাচ্চারা যে খেলা করছিল ব্যাঙের সাথে, পদ্ম পাতায় ব্যাঙ ছিল, তো ঢিল মারতেছিল, ব্যাঙদের যে জীবন যাচ্ছিল, আর ব্যাঙেরা তখন কান্দাকাটি করছিল, যে বাচ্চাদের বললো যে তোমরা এই কাজ কেন করতেছো? তো বললো যে আমরা তো খেলা করতেছি, আমরা আনন্দ পাইতেছি, তো তোমাদের আনন্দে আমার জীবন যায় যায় অবস্থা। তো এই কথার ফিনিশিংটা একটু পরে দিচ্ছি, যেটা হলো এই যে আমরা যে মমিন, আমরা এই খেলাটা করে আমরা খুব মজা পেলাম। যেমন আমরা দেখলাম যে আমাদের একজন মমিন ভাই, তিনি বিজ্ঞানকে পরাজিত করে দিল কোরআনের যে সকল আয়াত, যে সকল ব্যাখ্যা থেকে। তাহলে আমাদের এই যে মমিন ভাই, আমরা অনেক জ্ঞানী, কারণ কোরআনকে আজকে জয় করে নিলাম। হ্যাঁ, আর এই যে যে ব্যাঙের যে গল্পটা, সেটা হলো যারা ব্যাঙের মতো এই কষ্টটা বুঝতেছে, তারা তো বিজ্ঞানটা জানে, বুঝে, শিক্ষিত। এখন আমরা মুমিনরা তো সেই নিজের গায়ে যে আঘাত লাগতেছে, আহ এটুক কিন্তু বুঝতেছি না। শুধু এই বাচ্চারা যে খেলা করলো সেটুকুই কিন্তু আনন্দ পেলাম। এই খাদেম ভাইয়ের এই ডিবেটটা এখন ওই এরকম যে হইলো, না, আমার ওই কাছে যে এরকম আমি মনে হইলো। আমি যে প্রস্তাব আমি যে প্রস্তাবটা দিছি এটা কিন্তু একেবারে মানে ফালতু না। এই যেহেতু আমাদের অমিত ভাই একটু বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে, হুম, তো সেহেতু যদি ওই অংশটুকু মানে উনি শুনে আজকের লাইভটা যদি উনি আরেকবার শুনে কাগজে লিখবে, খুব সুন্দর হাতে লেখা যেন স্পষ্ট বোঝা না যায়, না এবং না, ইংলিশে আপনার এটা ইংলিশে লিখবে। ইংলিশে লিখে শোনেন ভাই, ইংলিশে লিখে নাসায় মানে কম্পিউটার টাইপ করতে হবে, করে ইমেল করে দেবেন। হুম, এবং দিয়ে বলবেন এই যেহেতু এই গবেষণা পৃথিবীর অতীতে এবং ভবিষ্যতে হয়তো হবে না, আমি একমাত্র করিলাম, অতএব আগামীতে ফিজিক্স কেমিস্ট্রি এই দুইটা বিষয় একসাথে আমি কদবেল না, কি বল, নোবেল নোবেল পুরস্কারটা আমি পাবো কিনা দুইটা। হ্যাঁ, যদি না পাই তাহলে আমি নাসার ওই দেয়ালে যায় কিন্তু প্রস্তাব করে আসবো, এরকম হুমকি টুমকি দিয়ে একটা কায়দা করে একটা সিটিবিটি যদি ইমেল পাঠাইতে পারে, তাহলে আমার ধারণা নাসা ভয়ে হোক আর পুলকিত হয়ে হোক আমাদের জন্য, আমরা যারা বাংলা ভাষায় কথা বলি তাদের জন্য আরেকটা এই কদবেল বলছি আচ্ছা, খালি, নোবেল চলে আসে। হ্যাঁ লজিক্যাল ভাই, হ্যাঁ হ্যাঁ নাসা এবং এই যে নোবেল পুরস্কার, সেটা তো অনেক দূরের ব্যাপার। আমাদের বাংলাদেশই তো নোবেল আছে, আমাদের ডক্টর ইউনূসেরটা দিয়ে দিলি তো হয় আপাতত। তো না, এই নতুন একটা নোবেল পুরস্কার আসলে আমরা না ভাগ করে নিব আর কি সবাই। হ্যাঁ অবশ্যই, আমি কিন্তু ভাগ দিতে রাজি আছি। আচ্ছা, আমি কিন্তু ভাগ দিতে রাজি আছি। লজিক্যাল ভাই, আমি একটা লিঙ্ক পাঠাইছিলাম, যদি একটু চালাইতেন। লজিক্যাল ভাই, কি বিষয়, আহ বিষয়টা কি একজন বিষয় বলেন, আমি অবশ্য শিবির নেতা, একজন শিবির নেতার বক্তব্য।
আচ্ছা, আহমেদ ভাই একটু কথা বলতে যাচ্ছিল। আহমেদ শিমুল, উনি একটু। জি ভাই, শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, বলেন। আমি আসলে পুরো আপনাদের লাইভটা দেখি নাই, কিন্তু যে টাইটেলটা দেখে আসতে বাধ্য হলাম আজকে, হঠাৎ করে দেখলাম আপনাদের টাইটেলটা। আচ্ছা, তো ওখানে তো আমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিং, সেখানে হচ্ছে টাইটেলে লেখা আছে যে পৃথিবী স্থির, কিন্তু এটা তো আমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিং কোরআনের সাথে যায় না, প্লাস কোরআনে সঠিক না না, তাহলে না কোরআন দেখাই। না, হ্যাঁ, আপনি কোরআনের আয়াতগুলি পড়বেন। কোরআনে স্পষ্ট লেখা যে পৃথিবী স্থির। হ্যাঁ, কোরআনে। এবং আমাদের খাদেম ভাই কিন্তু জিতে গেছে ডিবেটে, উনি জিতে গেছে না, উনি তো কোরআনে আমি আয়াত তো দিয়ে- বিজয় ঘোষণা, ডিবেট শেষ হওয়ার আগে উনি হ্যাঁ। থাকলে আমি আবারও ই করতাম, ওনাকে বিজয় ঘোষণা করতাম। তো ওনাকে ডিবেট চলাকালীন আমি বিজয় ঘোষণা, কারণ এত বেশি ব্যবধানে উনি এগিয়ে গেছে। লাস্টে যদি সত্যের ভাই 1 গোল করেও, তো উনি অলরেডি 20 গোল করে রাখছে, তাহলে 20/1 গোলে সত্যের ভাই পরাজিত হয়েছে। হ্যাঁ, রাইট। আচ্ছা আমি দেখেন, তো এখানে দেখেন, এই দেখেন, হুম। আল্লাহ ফাকি আসমান ও জমিনকে গতিশীল রাখেন যাতে ও দুটো টলে না যায়। আল্লাহ ফাকি আসমান ও জমিনকে গতিশীল রাখেন, ঘূর্ণায়মান রাখেন যাতে ও দুটো টলে না যায়। ও দুটো যদি টলে যাইতো, তাহলে বিসির ঘরে কি বলি, তাহলে তিনি ছাড়া কে ওই দুটোকে ঘূর্ণায়মান রাখবে? তিনি পরম সহিষ্ণু, পরম ক্ষমাশীল। তো ঠিক এগুলো আছে। ভাই, আপনি ডিবেটটা শোনেন নাই, উনি প্রমাণ ছাড়া একটা কথাও বলেন নাই। খাদেম ভাই একজন কুরআনের গবেষক, গু শোকে না, ওই গোযোগ অন্বেষণ না কি বলে জানি, দেখ, গুয়ের গন্ধ না। তো ওই উনি কুরআন থেকে দেখাইছে ভাই প্রমাণ। এখন যদি আপনার এটা ভালো না লাগে, তাহলে আবার কিছু করার নাই। না, তাহলেও আমি মানে আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম, আমি ওনার সাথে না, আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম। বলেন এই যে আয়াতটা দেখালেন, এটা আমার কাছে মনে হচ্ছে যে না, এটা পৃথিবীকে মানে ওইভাবে স্থির বলা যাইছে, বলতেছেন এটা হ্যাঁ, পৃথিবী আকাশের শুনেন, সাথে পৃথিবী না শুনেন, রিলেটিভ বলতে, আপনি একটু বাংলায় পড়েন। পৃথিবীর সাথে আমরা স্থির, মানে যে আমরা এই জায়গায় আচ্ছা, আপনি আসমান ও জমিনকে স্থির রাখেন মানে কি ভাই? এইখানে আসমান ও জমিন, এটা একটা আর একটা রিলেটিভলি স্থির। এই জমিন মানে কি? এই জমিন মানে কি পৃথিবী নাকি অন্য কিছু? জমিন একভাবে, আমি এখানে বোঝাইতেছি, একভাবে জমিন স্থির এবং একভাবে হচ্ছে অস্থির। আপনি যদি ভাই বলছি যে জমিন মানে কি পৃথিবী কি না? ভাই আপনার স্মৃতি শক্তি খারাপ, আপনাকে আমি লিখে দিই ভাই। না ভাই, জমিন মানে আরেকটু দাঁড়ান ভাই, জমিন দিয়ে কি পৃথিবী বোঝায় নাকি বোঝায় না? তাই লজিক্যাল ভাই দাঁড়ান, লজিক্যাল ভাই আমি একটু ওনাকে জিজ্ঞেস করি। ইয়া ভাই, আহমেদ শিমুল ভাই, আপনি যে ব্যাখ্যা দিচ্ছেন, এই ব্যাখ্যাটা আপনি কোথায় পাইছেন? এটা তো আমরা জানি যে একটা বস্তু গতিশীল, আমরা জানি এটা রিলেটিভলি প্রমাণ করতে হয়। না না না, আমরা জানি। কুরআন থেকে দেখাবেন। দাঁড়ান, লজিক্যাল ভাই আমি কথা বলি না একটু। আহমেদ ভাই দেখেন, আমরা জানি বললে তো হয় না। আপনি যখন কোরআনের ব্যাখ্যা দিবেন, তখন তো আপনাকে হয় তাফসীর থেকে দেখাতে হবে, না হলে হাদিস থেকে দেখাতে হবে যে নবী কি বলছে। তো নবী যেটা বলে নাই, সেটা তো আপনি বলতে পারেন না, ঠিক আছে? তো আপনি যদি বলেন যে আপনি ভুল ইন্টারপ্রেট করতেছেন ভাই। এখানে বলছে যে জমিন আসমানের রিলেটিভলি স্টিল, কিন্তু কোথায় রিলেটিভ কথাটা কোথায় আছে এখানে? রিলেটিভ এখানে আসমান জমিনের সাথে তুলনা করতেছে। তো আপনি একটু কষ্ট করে এক জায়গায় স্পষ্ট লেখা আছে। ভাই আমি একটু বলি ভাই, আমি একটু বলি ভাই। ভাই আপনি কি ইসলামের আলেম ওলামাদের চাইতেও বড় আলেম ওলামা? আমি এখন হাজার হাজার আলেম ওলামাদের বক্তব্য দেখাবো এই বিষয়ে। এখন যদি তাফসীর থেকে দেখাই, হ্যাঁ, যদি তাফসীরে আমি হাজার হাজার আলেমের বক্তব্য দেখাবো এখন। হ্যাঁ বলেন সত্তর ভাই। রাইট। তো আপনি যদি স্পষ্ট বলা আছে যে সবাই, আরেকবার পড়েন, হ্যাঁ, আয়াতটা আরেকবার পড়েন, দেখেন যে কি বলছে এখানে। হ্যাঁ, একবার স্ক্রিনে আনা যায় কি, আমরা একটু দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ আনতেছি আমি আসমানের রিলেটিভলি ভাইয়া, এটা আসমানের রিলেটিভলি। ভাই আপনার চাইতে বড় আলেম আছে ভাই, সুস্থ মানুষের মতো কথা বলেন। আপনার চাইতে বড় আলেম আছে? বাংলাদেশে আলেম ওলামাদের
মানে দেখি না আমি, তাহলে মানে আপনাকে বলতে কে পারবো না। পোষে? আপনি আলেমদেরকে পোষেন না, আর আমরাও আপনাকে পুষি না ভাই। আমি অবশ্যই বুঝি, তাদেরকে যথেষ্ট সম্মান করি, কিন্তু তারা কি বলছে আমি জানি না, আমি শুনি না তাই জানি না। সেটা আমরা দেখাবো। আমি কি বললাম, হাজার হাজার আলেমের লিখিত বক্তব্য আপনাকে দেখাবো, হাজার হাজার আলেমের লিখিত বক্তব্য কেউ আপনাকে যদি দেখাবো। বলে থাকে তাহলে তিনি ভুল বলছেন। সকল আলেম ভুল বলছে? আচ্ছা আমি দেখাই, হ্যাঁ, দেখেন। সকল আলেম ভুল, উনি সঠিক। আপনারা হ্যাঁ, বেছে বেছে যদি এখন আনেন সকল তাহলে আলেম তো ভুল, কিছু উনি ভুল করার সঠিক। নেই। না, এই দেখেন আমি দেখাচ্ছি ভাই, অধৈর্য হেন না, আমি দেখেন আলেমদের বক্তব্য আচ্ছা, দেখাচ্ছি আমি ভাই। একটা আপনি দেখা দেখাতে আমি একটা প্রশ্ন করে নিই। হ্যাঁ, এখানে বলেন। রিলেটিভ আহমেদ শিমুল ভাই কিসের রিলেটিভে কার কথা বলছেন? মানে আকাশের রিলেটিভে পৃথিবীর কথা বলছেন? স্থির আচ্ছা, রাখেন। জি আমি বোঝাইতে চাচ্ছিলাম ভাইয়া যে আমরা তো মনে করেন আমি আমার এখন বাসাতে বসে আছি, এখন বাসার রিলেটিভে কিন্তু আমি স্থির, এর মানে কিন্তু আমি স্থির না। আমরা যদি সৌরজগতের রিলেটিভ দেখি তাহলে কিন্তু আমি আবার গতিশীল। কিন্তু তো এই একটা দুটোই তো বস্তু পৃথিবীর স্থির, ভূপৃষ্ঠেই তো আছে। একটা এই দুটোই তো হ্যাঁ হ্যাঁ ভূপৃষ্ঠেই আছে, তাই না? জি জি জি, একটা আর বস্তু গতিশীল না স্থির এটা প্রমাণ করতে হলে আর একটা বস্তুর সাথে তুলনা করতে হয় রিলেটিভলি, যেটা বিজ্ঞান এখন বলতেছে। তো ঠিক আছে। তারপর? জমিন কিন্তু স্থির, কিন্তু পৃথিবী কিন্তু স্থির না। যেমন আম্বিয়ার 31-33 বলা আছে, 31 সূরার 33 জমিন যে স্থির, পৃথিবী স্থির না, এই দুটোর মধ্যে বুঝলাম না। মানে ভূপৃষ্ঠ স্থির কিন্তু পৃথিবী স্থির না। আচ্ছা এই জমিন দুটো তো মুভ কিরকম হলো করতে পারে গল্পটা? না, যেমন আপনার বাসাটা যে জায়গাটাতে আছে, যে জমিটা আছে, এই জমিটা তো মুভ হ্যাঁ, হ্যাঁ। করতে পারে না। একটা পাহাড় যে জমিটাতে আছে, এই জমিটা তো মুভ করতে পারে না পৃথিবীর আরেকটা পাহাড়ের সাথে তুলনা করলে, তাই না? তা তার আপনি যে মানে ওই জমিন আয়াতে স্থির। সেই জিনিসটা কোথায় পেলেন আমি জানি না। ওখানে কিন্তু আকাশ আর পৃথিবীর কথা লেখা আছে। আপনি যখন শুরু করলেন আচ্ছা ভাই, বক্তব্যটা, এর থেকে তখন স্পষ্ট বললেন কোনো হাদিস আছে? আকাশের রেসপেক্টে পৃথিবী বা ভূপৃষ্ঠ স্থির, এই কথাটা আপনি বলতে চাইছিলেন। কিন্তু সেটাও যদি হয়, সেটাও কিন্তু ভুল কথা। তাই না? আকাশের রেসপেক্টে কিন্তু পৃথিবী আচ্ছা স্থির আমি নয়। আমি তাই না? আমি কি একটু ওইটা এখন দেখাবো? আকাশটাকে আপনি আমি যেটা কিভাবে দেখাতে চাচ্ছিলাম ইন্টারপ্রেট সেক্টর ভাই। করবেন? এখন আকাশের তো অনেকে অনেক রকম ইন্টারপ্রেট সেটা ভাই করতে আমি আপনি পারে। একটু কিভাবে দেখাই ভাই, ইন্টারপ্রেট আমাদের করবেন সেটা আমি নিজেদের কথা জানতে না চাই। শুনে, নিজেদের কথা না শুনে একটু আমরা দেখি না, আলেমদের বক্তব্য দেখি, সেটা বেশি ভালো হয় না? ভাই নিজেরা একটু কথা এই বলে দেখেন। ভালো হইতো। না না ভাই, আপনার চাইতে তো বড় জ্ঞানী মানুষ আছে পৃথিবীতে। না, আপনি যদি অনেক মনে করেন জ্ঞানী আছে, পৃথিবীতে তবে আপনার আমার চাইতে মনে হয় জ্ঞানী অনেকে মানুষ এটা নাই, ভুল ইন্টারপ্রেট। হ্যাঁ, আপনি যদি মনে করেন পৃথিবীতে আপনার আমার চাইতে জ্ঞানী মানুষ নাই, তাহলে আপনি ভুল ভাবতেছেন হয়তো। তো দেখেন, এখানে বক্তব্য রাখতেছেন শাইখ মোহাম্মদ বিন সালি আল উসাইমিন রহমতুল্লাহ। এনার জুতো কোন বওয়ার দেশের ভাই ক্ষমতা বা উনি? যোগ্যতা প্রায় এখন দেখতে হবে আবার গুগলে সার্চ দিয়ে। আমি তাহলে দেখেন, দাঁড়া আমি দেখাচ্ছি কোন দেশের। হ্যাঁ, একটু ওয়েট করেন, কোন দেশে এবং কত আমি সালের দেখাই। দিকে উনি ইন্টারপ্রেট করছেন এটা শুধু যদি জানা যায়, মানে জন্ম টন্ম আর কি কোন সেঞ্চুরিতে। সবই দেখাচ্ছি ভাই, এই যে সৌদি সিনিয়র ইসলামিক স্কলার, সৌদি সিনিয়র ইসলামিক স্কলার। হ্যাঁ, এখন আমরা ওইটাই যাই। উনি কি বলছে দেখেন। ওনাকে প্রশ্ন করা হয়েছিল, সূর্য কি পৃথিবীর চারিদিকে ঘোরে? আবার দেখেন, অনেকে তো শর্ট মেমোরি লস। দেখেন, সূর্য কি পৃথিবীর চারিদিকে ঘোরে? মান্যবর শায়েক, যেমন আমরা বলি মহামান্য রাষ্ট্রপতি, সম্মান দিয়ে না বললে কিন্তু এটা অপরাধ হিসেবে গণ্য হয়। মান্যবর শায়েক উত্তরে বলেন যে শরিয়াতের প্রকাশ্য দলিলগুলো প্রমাণ করে যে সূর্যই পৃথিবীর চতুর্দিকে ঘোরে। আচ্ছা, এই কথাটার সাথে আপনি কি একমত না দ্বিমত বলেন তো ভাই? উনি ভুল বলছে ভাই, উনি ভুল বলছে। শুয়ার, আলহামদুলিল্লাহ। আমার বক্তব্য শেষ। অমিত ভাই, আমি পরাজিত। আপনি সত্যি ভাই, আমি পরাজিত, আপনারা বলেন। হ্যাঁ, এখন বেশ। এই যে পৃথিবী যে স্থির, এটা তো কোরআনের অনেক অনেক আয়াতে আছে। হ্যাঁ, শুধু একটা না। এখানে দেখেন, কোরআনে এমন কোন আয়াত নেই যেখানে বলা হচ্ছে পৃথিবী ঘুরে, বরং পৃথিবী যে স্থির এটা কোরআন হাদিসের সব জায়গায় আছে। ঠিক আছে? এবং শুধু দেখেন তাই ভাই, না, আপনি স্পষ্ট দেখেন। হ্যাঁ, ওই যে আপনারা দেখাইলাম তো। এবং পৃথিবী যে সমতল, আমি বের করতেছি দেখেন। হ্যাঁ, এইখানে সব জায়গায় আছে জমিনকে বিস্তৃত করা। কয়েকটা বাইর করছি, দাঁড়ান। আমাকে নাম্বার বললে আমি বাইর যদি করতে পারবো পারেন সত্য ভাই। তাহলে আম্বিয়ার হচ্ছে 31 থেকে 33 এই তিনটা আয়াত যদি একটু দেখাতেন, তাহলে ওখানে স্পষ্টভাবে অবশ্য বলা আছে যে
সূর্য, গ্রহ, নক্ষত্র, পৃথিবী সবই নিজ নিজ কক্ষপথে ঘূর্ণায়মান। ওখানে পৃথিবী নাই তো, ওখানে গ্রহ নক্ষত্র আছে, পৃথিবী নাই। একটু এখানে তো আমরা দেখাইছি 31 ওখানে 33 এর ভিতরে আছে। পৃথিবী নাই ওখানে। হ্যাঁ, পৃথিবী যে ঘুরে ওখানে নাই। আচ্ছা আমি গ্রহ দেখাচ্ছি, আমি নক্ষত্র স্ক্রিন শেয়ার দিচ্ছি। উনি যে গ্রহ ওনার নক্ষত্রও মিথ্যাচারটা নাই আমি একটু স্ক্রিনে শেয়ার দিয়ে দেখাই। ওনার ওখানে। মিথ্যাচারটা আমি একটু চন্দ্র, স্ক্রিনে শেয়ার দিয়ে দেখাই দর্শকদের। হ্যাঁ ওনার ওইখানে মিথ্যাচারটা আমি একটু স্ক্রিনে শেয়ার দিয়ে দেখাই। হ্যাঁ, হ্যাঁ এই দেখেন সূরা আম্বিয়া 21 নম্বর সূরা আম্বিয়া। ওনার মিথ্যাচার, উনি সত্য বলছেন না মিথ্যা বলছেন এখন প্রমাণ হয়ে যাবে। সূরা নম্বর 21 নম্বর সূরা আম্বিয়া আয়াত 31। এই যে 21 নম্বর সূরা আম্বিয়া আয়াত 31। বলেন তো এখানে দেখান আচ্ছা, আপনি আরবি একটু বা বাংলা বলেন। hadithbidi.com এখানে আমি hadithbidi.com এ ঢুকছি, hadithbidi.com এ ঢুকছি ভাই, বা কোথায় ঢুকবো বলেন। আমি একটু 1 মিনিট ভাই, আমি একটা সাইট বলে ওখানে ঢুকলে 3টা আয়াতে একসাথে দেখা যাইত যদি আপনাদের সময়। Quran.com এ Quran.com এ ঢুকবো। Quran.com এ ঢুকি ভাই, ওখানে 3টে। আরে ভাই, সুস্থ মানুষ না হইলে তো ভাই অসুস্থ মানুষটা কেন যে আসে। আচ্ছা যাক, আমরা 3টা আয়াত ওনার একসাথে দরকার, আমি একসাথে দেখাচ্ছি। ওইখানে যেটা বলা আছে যে চন্দ্র এবং সূর্য, ওখানে কোনো পৃথিবীর কথাই নেই। 31 নম্বর আয়াতে 3টা আয়াত ওনাকে, এই যে আমি দেখাচ্ছি ভাই, 3টা আয়াত একসাথে দেখাচ্ছি, দেখেন। যে আপনি quranshorif.org তে গেলে দেখতে পাবেন। আপনার লেখার সাথে আমার লেখার পার্থক্য আছে কিনা সেটা দেখেন। এই যে 31, আরো বড় করি। আপনার লেখার সাথে আমার লেখার কোনো পার্থক্য থাকলে বলেন যে পার্থক্য আছে। এই যে 31 বের করছি, 21 নম্বর সূরা আম্বিয়া 31 নম্বর আয়াত। এই যে বাংলা। আপনার লেখার সাথে কি মিল আছে 31? দেখেন তো, না অমিল আছে সেটা আগে বলেন। সেটা আগে বলেন, আপনার লেখার সাথে মিল। জি, এখানে বলা হচ্ছে যে পৃথিবী, আপনার পৃথিবী নিয়ে কথা বলা হয়েছে 31 নম্বর আয়াতে। তারপর 32 নম্বরে পৃথিবী নিয়ে কথা বলা হচ্ছে, 33 নম্বর চন্দ্র সূর্য নিয়ে কথা বলা হচ্ছে। তারপরে সেন্টেন্সে বলা হচ্ছে যে সবগুলোই এক সেকেন্ড কক্ষপথে ঘূর্ণায়মান। এক সেকেন্ড 31-এ পৃথিবী নিয়ে কথা বলা হয়েছে, 32-এ কি নিয়ে, 31-এ পৃথিবী নিয়ে কি বলা হয়েছে ভাই? 31-এ পৃথিবী নিয়ে কি বলা হয়েছে? পৃথিবী সম্পর্কে কথা বলা হচ্ছে, পৃথিবী স্থাপন করেছি। কি সেটা কি সেটা কি বলা হয়েছে? পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে তাই বলা হয়েছে? পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে না স্থির কোনটা? ভাই ডিসঅনেস্টি করেন কেন আপনি? আপনি অনেস্টলি অ্যানসার করেন না কেন? কি বলছে এখানে? অনেস্টলি অ্যানসার করেন। ডিসঅনেস্টি করেন। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে তাই লেখা আছে ভাই? না না, আমি এটা বলি নাই। এই আয়াতে পৃথিবী সম্পর্কে কি লেখা আছে? হ্যাঁ হচ্ছে, কি বলা হচ্ছে সেটা বলেন। হ্যাঁ, তারপরে আয়াতে তো বলা আছে, পরের সেন্টেন্সটা বলা আছে, দেখেন যে পৃথিবী কি বলছে এটা বলতেছেন না কেন? এটা বলেন আগে, তারপর আমরা পরে কি বলছে এটা বলেন আগে। আপনি এটা আয়াতটা রিডিং করেন নাকি আমি পড়বো? আপনি পড়বেন রিডিং, আমি পড়বো? আমি পড়ি। হ্যাঁ, আর পৃথিবীতে আমি স্থাপন করেছি সুদৃঢ় পর্বত, যাতে পৃথিবী তাদেরকে নিয়ে নড়াচড়া না করে। মানে নড়াচড়া মানে কি ঘোরে? পৃথিবীকে নড়াচড়া না করার জন্য, পৃথিবী যেন নড়াচড়া না করতে পারে সেই জন্য পৃথিবীতে ওই পর্বত দিয়ে পেরেকের মতো পুঁতে দিছে। পেরেক লাগাই দিলে যেমন নড়চড় করে না, তেমনি নড়াচড়া যেন না করে সেই জন্য পৃথিবীতে পর্বত দিয়ে নড়াচড়া করতে। আচ্ছা থামেন, শেষ হয়নি, পড়া শেষ হয়নি ভাই, বাধা সৃষ্টি করেন না। আর তাতে সৃষ্টি করেছি প্রশস্ত পথ, যাতে তারা পথ পেতে পারে। এবার 31টা পড়ি। 31 পড়লাম, 32 পড়ি। 32, আর আমি আকাশকে করেছি সুরক্ষিত ছাদ। মানে আকাশ হইলো ছাদ, আমাদের বাড়িতে যেমন ছাদ থাকে, টিনের ছাদ বা সিলিং। এবং এটা তাফসিরে গেলে মজা পাবেন। এখানে তাফসিরে খুবই সুন্দর করে বলছে যে আপনার একটা বাড়ি বানাইতে গেলে প্রথমে হলো ফাউন্ডেশন করতে হয়, এরপর ধীরে ধীরে ছাদ করে, হ্যাঁ, পিলার টিলার দিয়া। তো ওইভাবেই পৃথিবী প্রথমে বানাইছে আল্লাহ, প্রথমে পৃথিবীটাকে সুন্দর মতো বানায়া পরে আকাশ বানাইছে, এরকম। হ্যাঁ, একইভাবে, হ্যাঁ, সুন্দর মতো। কিন্তু এসবের নিদর্শন থেকে তারা মুখ ফিরিয়ে নেয়। যেমন এই যে ভাই কথা বলতেছে, আসলে মুনাফিক। উনি তো মানতেছে না, উনি বিজ্ঞানের ধোঁকায় পড়ে মানতেছে না। কোরআনের চাইতে বিজ্ঞানকে বেশি গুরুত্ব দিচ্ছে, মুনাফিক হয়ে গেছে। এবার
21 নম্বর সূরা আম্বিয়া 33 নম্বর আয়াত। উনি বলছেন 31 থেকে 33। তিনি সৃষ্টি করেছেন রাত ও দিন। এটা কিন্তু আমাদের এইটা দেখাইছে খাদেম শেখ ভাই, দেখাই গেছে খাদেম শেখ ভাই, দেখাই গেছে, এটা দেখায় প্রমাণ করছে পৃথিবী স্থির। তিনি সৃষ্টি করেছেন রাত ও দিন, সূর্য আর চন্দ্র প্রত্যেকেই তার চক্রাকার পথে সাঁতার কাটছে, মানে রাত দিন আর সূর্য চন্দ্র সূর্য। পৃথিবী কই ভাই? পৃথিবী কোথায়? আচ্ছা, আমি ওই যে প্রথমে পড়তে বললেন না, আমি এখন বুঝতে পারছি। মাউন্টেন কিন্তু পৃথিবীকে ব্যালেন্স করে, পৃথিবীকে স্থির করে। এটা কিন্তু প্রমাণিত না, প্রমাণিত না। এক সেকেন্ড সত্যসুন্দর ভাই, কিভাবে প্রমাণিত একটু জানতে চাই। আপনি একটু গুগলে এই যে নতুন ট্যাবে সার্চ দেন যে হাউ মাউন্টেন্স স্টেবল দ্য আর্থস রোটেশন। আপনি সার্চ দিয়ে বলুন, সার্চ দিয়ে সারাংশটা আমাকে বলুন। আপনি দাবি করছেন আমরা বাইর করব নাকি? আপনি বাইর করে দেখাবেন ইয়া ভাই। আচ্ছা, আমাকে স্ক্রিনশট দিতে হবে ভাই। হ্যাঁ, আপনি বাইর, আপনি লিংকটা দেন আমরা দেখাই। লিংক দেবেন ভাই, আপনি স্ক্রিনশট কেন দেবেন? লিংকটা দেন। আপনি গুগলে সার্চ দেন, আমি টেক্সটটা লিখে দিয়েছি। আরে আমরা সার্চ দেব কেন? আপনি সার্চ দিয়ে আমাদের লিংকটা দেন, কোথায় বলছে ব্যালেন্স। ওকে শিওর। মানে কি সুস্থ মানুষের কথা বোঝে না নাকি? আপনাকে বলছি যে লিংকটা না দিলে আমাদের সময় বেশি লাগবে ভাই। কেন বাঙালি না এত? আপনি যদি মানে বুঝতে না পারেন বাংলা কথা, আমরা সার্চ দিয়ে লিংক বের করে ওপেন করতে অনেক সময় লাগবে। আপনি লিংক দিলে আমরা দ্রুত কয়েক সেকেন্ডের ভিতর বের করে দেখাইতে পারবো। আর উনি এই শায়েখ উসাইমিনকে বললেন উনি মিথ্যাচার করছে, ভুল বলছে। ভাই এই কথাটা যদি বাইতুল মোকাররমের সামনে উনি ভিডিও করে আমাকে দেখাইতে পারে, ওনার তো রিয়েল ছবি আছে, যে উনি বলবে যে শায়েখ আল উসাইমিন মিথ্যা কথা বলছে, ভুল কথা বলছে, সূর্য পৃথিবীর চারিদিকে করে, এটা মিথ্যা কথা। শায়েখ আল উসাইমিন এই ভুল বা মিথ্যাটা বলছে। এটা যদি উনি ভিডিও করতে পারে বাইতুল মোকাররমের, ঢাকায় বাইতুল মোকাররম মসজিদের সামনে দাঁড়ায় সব লোকজনের সামনে এটা বলতে পারে, ওনাকে 20,000 টাকা আমি পুরস্কার দেবো, যদি বাইচে থাকে। মারা গেলে তো দেবো না। না শুনেন, এই যে ওনারা যে কথাগুলি বলে আর কি, হ্যাঁ, আপনি এরশাদ রায়হান বা ওই প্রিন্সেস, হ্যাঁ, প্রিন্সেস কার কথা বলছি বুঝছেন তো? মুশফিক মিনার, প্রিন্সেস মুশফিক মিনার, তাদের সাইটে কিন্তু এই কথাগুলি লিখছে তারা, হ্যাঁ। আর উনি যদি তাদের সাইট থেকে দেখায় যে এই যে দেখেন পাহাড় কিন্তু ব্যালেন্স করে, ওরা কিন্তু লেখা রাখছে, ওরা কিন্তু এটা কিন্তু ভাই প্রুভেন, অনেক পুরাতন একটা না 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 ভাই, না ভাই, না ভাই, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। পাহাড় দিয়া কোনো পৃথিবীকে ব্যালেন্স করে, মানে পৃথিবী ঢলে পড়বে কোথায় ভাই? ঢলে যাবে কোথায়? পৃথিবী পাহাড় দিয়া পৃথিবীকে ব্যালেন্স করে যাতে ঢলে না পড়ে, কোথায় ঢলে পড়বে পৃথিবী বলেন তো? ঢলে যাবে কোথায়? এরোডাইনামিক একটা ব্যাপার আছে আপনার, ওই যে এরোডাইনামিক কিন্তু ফিন দেয়া থাকে, ছোট ছোট ফিন দেয়া থাকে উঁচা উঁচা, ওগুলা কিন্তু ব্যালেন্স করে। এরোডাইনামিক, এই দাঁড়ান এক সেকেন্ড। এরোডাইনামিক্স মানে জিনিসটা কি? এরোডাইনামিক্স জিনিসটা কি? এত হাসলে ভাই কথা বলবো কিভাবে? আমি লিংক পাঠাই। আচ্ছা আমি হাসিনি তো, প্রশ্ন করছে ভাই, প্রশ্ন করছে অমিত ভাই আসে নাই না, অমিত ভাই আসে নাই। জিনিসটা কি? এরোডাইনামিক্স জিনিসটা কি? এরোডাইনামিক্স জিনিসটা এরো মানে কি? মানে বাতাসের যে ডাইনামিক একটা সায়েন্স আছে, বাতাস কিভাবে প্রবাহিত হয়, বাতাস কিভাবে কোন একটা বস্তুকে এফেক্ট করে, এগুলাকে এরোডাইনামিক বলা হয়। আচ্ছা, সেটা পৃথিবী কিভাবে এফেক্ট করে? ওই যে রকেটের নিচে ছোট ছোট ফিন থাকে, অনেক ছোট ছোট ফিন থাকে, পৃথিবী কি রকেট? রকেটটাকে স্টেবল করে। পৃথিবী কি রকেট? এটাও তো একটা মুভিং অবজেক্ট অবশ্যই। এখানে সেটা কি এয়ারের মধ্যে মুভিং অবজেক্ট? সেটা কি এয়ারের মধ্যে একটা মুভিং অবজেক্ট? না, গ্র্যাভিটির ভিতরে মুভিং অবজেক্ট। গ্র্যাভিটিও তো অনেকটা গ্র্যাভিটির মধ্যে মুভিং অবজেক্ট, মানে যা খুশি একটা বলে দিলেই হলো। আচ্ছা ঠিক আছে, তাহলে যখন পৃথিবীতে যখন হিমালয় ছিল না, আল্পস ছিল না, আন্দেজ ছিল না, যখন বিন্ধ্য ছিল না, এই সমস্ত পর্বতমালা ছিল, তখন পৃথিবী কিভাবে ব্যালেন্স করতো? তখন আনস্টেবল ছিল। গ্র্যাভিটির ভিতরে ওই যে কথাটা বললেন না, এই কথাটা কিন্তু আমার কিভাবে আনস্টেবল ছিল? কি করতো? কোন গ্র্যাভিটির ভিতরে? আচ্ছা ঠিক আছে, আগে আনস্টেবল ছিল, যেমন মুনে এখন আনস্টেবল মানে কি রকম আনস্টেবল ছিল? ঢলে ঢলে পড়ে যেত? হলে না, একটা কম্পনের সৃষ্টি হতো না। আপনি রকেটের, সেটা এখনো আনস্টেবল, এখনো তো এখানে তো ভূমিকম্প হচ্ছে। এই টেকটনিক প্লেট গুলো কি স্টেবল হয়ে গেছে নাকি? আচ্ছা, আমি একটা লিংক দিছি, দেখেন ওখানে অনেক পেপারস ভাই প্রশ্নের উত্তর দেন ভাই। ভাই অসুস্থ মানুষের মতো কথা বললে ব্যাকে নিয়ে নেব।
প্রশ্ন করলে প্রশ্ন উত্তর দেবেন। হ্যাঁ, আপনি প্রশ্ন করলে আমরা উত্তর দেব, আমরা প্রশ্ন করলে আপনি উত্তর দেবেন। সুস্থ মানুষের যোগ্যতা আমি একটু দেখাই। সুস্থ মানুষের মতো কথা বলার যোগ্যতা আগে অর্জন করতে হবে। আমি একটু আপনি দেখাই, এত 1 হট সেকেন্ড লাগবে। হয়ে যাইতেছেন কেন ভাই? ভাই আমি ওই অসুস্থ মানুষের প্রতি হট হয়ে যাই ভাই। হ্যাঁ, এই দেখ, এটা না। আমি অমিত ভাইয়ের সাথে কথা বলছি, যদি বিরক্ত হয় আমার কথায়। অমিত ভাইয়ের প্রশ্ন উত্তর তো আপনি দিচ্ছেন না ভাই, কথা বলে লাভ কি ভাই? প্রশ্নের উত্তরটা আমার কথার ভিতরে ছিল, আমি যে লিংকটা মানে লিংক চাইছিলেন না, ওই লিংকে অলরেডি এগুলো সব প্রুভেন। আমার নতুন করে আর প্রুভ করার কিছু নাই যে মাউন্টেন এগুলা কি স্টেবল। আপনি মুখ দিয়ে বলতে পারতেছেন না, আপনি তো নিজের আপনি 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 কি নিজে মুখ দিয়ে বলতে পারতেছেন না ভাই? তাহলে আপনি ভাই দেখেন, আমাদের লাইভে যুক্ত হওয়ার শর্ত, আমাদের লাইভে আলোচনা করার শর্তগুলো একটু মনোযোগ দিয়ে পড়েন। আমাদের লাইভে আলোচনা করার শর্তগুলো মনোযোগ দিয়ে পড়েন। কথা বলছিলাম আপনার সাথে। হ্যাঁ, প্রশ্ন করছেন উত্তর দেন নাই ভাই, ওটা প্রশ্ন করলে উত্তর দিতে হবে এই শর্তটা আপনি ভঙ্গ করছেন। প্রশ্ন করলে উত্তর দেন নাই, এই প্রশ্ন করলে উত্তর দিতে হবে এই শর্তটা আপনি ভঙ্গ করছেন ভাই। বুঝছেন ভাই? প্রশ্ন করলে উত্তর দিতে হবে এই শর্তটা আপনি ভঙ্গ করছেন। এবার প্রশ্ন করেন অমিত ভাই, আবার আপনি বলতে পারেন, অমিত ভাই অমিত ভাই প্রশ্নটা অমিত ভাই দিন হবে, অমিত ভাই প্রশ্নটা আরেকবার একটু করুক, ওটা দেখে উত্তর না বলতেছি ওনার যদি জানা না থাকে বলতে পারে যে ভাই আমি জানি না। হ্যাঁ, যদি ধরেন অমিত ভাই আমাকে জিজ্ঞেস করলো লজিক্যাল পারসন ভাই, আমি একটু বলে নিই 1 সেকেন্ড। অমিত ভাই আমাকে যদি জিজ্ঞেস করে লজিক্যাল পারসন ভাই বলেন তো a + b + c হোল কিউবের সূত্র কি, আমার উত্তর হবে জানি না। এই যে জানি না বললাম, এটাও একটা উত্তর। কিন্তু প্রশ্ন বললো a + b + c হোল কিউবের সূত্র কি, আমি বললাম দেখেন ভাই, পৃথিবীতে অনেক মানুষ আছে, এগুলো ভাই অপ্রাসঙ্গিক, অযৌক্তিক না, অপ্রাসঙ্গিক এগুলো। হ্যাঁ, তো ভাই প্রশ্ন করলে হয় উত্তর দেবেন জানা থাকলে, নয়তো বলবেন জানি না। হ্যাঁ, আবার প্রশ্ন বলেন। অ্যানসারটা গ্রাস্প করতে পারেন নাই ভাই, আপনি অ্যানসার দেন নাই ভাই। অমিত ভাই আবার প্রশ্ন করেন। আমারও মনে হয় না আপনি আনসার দিয়েছেন বলে, আপনার কাছে কোনো উত্তর পেয়েছি বলে আমার মনে হয় না। আপনি যাই হোক, আমাকে আবার একটা প্রশ্ন জিনিস করেন। বলেন। হ্যাঁ, আপনি স্টিল আমার কাছে একই প্রশ্ন, মাউন্টেন কিভাবে গ্র্যাভিটেশনাল ফিল্ড এই জিনিসটাকে স্টেবিলাইজ করে, বা আপনি যে প্রশ্নটা বলছিলেন যে গ্র্যাভিটেশন নিয়ে কিছু একটা বলছিলেন যে আর্থ রোটেশনকে স্টেবিলাইজ করে, এটা কিভাবে স্টেবিলাইজ করে আমাকে একটুখানি বোঝান। আচ্ছা, এখন এটা হচ্ছে আপনিও সায়েন্টিস্ট না, আমিও সায়েন্টিস্ট না, এই বিষয়ে কথা বলতে হলে দুইজন। না, আমি সায়েন্টিস্ট ভাই। ওকে, তাহলে এখন যদি আপনাকে আমি কিছু পেপারস দেখাই, তাহলে তো আপনি অ্যাট লিস্ট এগুলা ভাই প্রশ্নের উত্তর দেন ভাই। আপনাকে পেপারস দেখাইতে বলে নাই উনি। পেপারসের লেখা আপনি মুখ দিয়ে বলেন, পেপারসের লেখা আপনি মুখ দিয়ে বলেন ভাই। ওকে, তাহলে আমি এখন ম্যাথমেটিক ইকুয়েশন গুলো আপনাকে বলতে শুরু করি, আপনি একটা একটা করে। হ্যাঁ, প্রশ্ন অনুযায়ী উত্তর দেন ভাই, আর নাই অপ্রাসঙ্গিক হয়ে যাবে। প্রশ্ন অনুযায়ী উত্তর না দিলে অপ্রাসঙ্গিক উত্তর হয়ে যাবে ভাই। সায়েন্টিফিক প্রশ্ন অনুযায়ী যদি পেপারস ভাই 5 পেজ 10 পেজ হয়, ঠিক আছে, এগুলো এখন আপনি ভাই কি বলতেছি, প্রশ্ন অনুযায়ী উত্তর দিয়েন, প্রশ্ন অনুযায়ী উত্তর দিয়েন, নাই তো উত্তরটা অপ্রাসঙ্গিক হয়ে যাবে। আচ্ছা, আপনি সায়েন্টিফিক পেপার থেকেই দেন, সায়েন্টিফিক পেপার থেকে উত্তর দেন, কিন্তু প্রশ্ন অনুযায়ী দেন। অমিত ভাই শিওর, বলুন না, শুনছি। জি, এখন আমি যেটা বলতেছি যে এই পেপারস গুলো। অমিত ভাই প্রশ্নটা আরেকবার করেন, অমিত ভাই প্রশ্নটা আরেকবার করেন। অমিত ভাই প্রশ্নটা আরেকবার করেন। আমার প্রশ্ন এটাই যে মাউন্টেন কিভাবে, এই যে উনি একটা দাবি করছিলেন যে গ্র্যাভিটেশনাল ফিল্ডকে স্টেবিলাইজ করে বা রোটেশনকে স্টেবিলাইজ করে, কিভাবে স্টেবিলাইজ করে সেই জিনিসটা আমি জানতে চাই। উনি কি দাবি করেছেন সেই জিনিসটা আমি সঠিকভাবে বুঝতে পারিনি, তবে আমার মনে হয় উনি বলতে চাইছেন যে আর্থের রোটেশন মোশন এই জিনিসটাকে স্টেবিলাইজ করে। কিভাবে স্টেবিলাইজ করে মাউন্টেন সেই জিনিসটা আমি জানতে চাই। এবং দ্বিতীয় প্রশ্ন ছিল, পৃথিবীতে যখন মাউন্টেন ছিল না তখন আর্থ কি মানে রোটেশনের মধ্যে কোনো রকম পরিবর্তন হতো বা কোনো রকম আনস্টেবিলাইজ হয়ে পড়তো, সূর্যের দিকে ঢলে পড়তো, এই জিনিসটা আমি জানতে চাই প্লিজ। আচ্ছা, এখন হচ্ছে ওকে তাহলে একটা পেপার তো অ্যাট লিস্ট আমি ওপেন করে রাখতে পারি, আপনি একটু লিংক দিছি আপনাকে, ওপেন করেন, তারপর ওনার পেপারটা আমি বের করতেছি। আপনি তো লিংক দিবেন দুইটা, কোনটা, উপরেরটা না নিচেরটা? শেষেরটাই করেন, আপনি শেষেরটাই করেন। আচ্ছা, শেষেরটা। ওনার প্রশ্নটা কি বলেন তো ভাই, মনে আছে তো প্রশ্নটা? হ্যাঁ, মনে আছে ভাই। কি সেটা বলেন তো। মাউন্টেন কিভাবে আর্থকে স্টেবল করে, আর দ্বিতীয়ত হচ্ছে গ্র্যাভিটি কিভাবে ইফেক্ট করে। প্রথম প্রশ্নটা ওপেন করেন, মাউন্টেন কিভাবে স্টেবল করে আর্থকে। আপনার এটা তো ওপেন হচ্ছে না, দাঁড়ান আমি আরেকবার ট্রাই করি। এটা তো দেখা দেখাচ্ছে শেষেরটা যেটা।
তারপর আমি স্ক্রিন শেয়ার দেখি, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। এই যে এই আসতেছে, এটা কি অ্যাকসেপ্ট? ও অ্যাকসেপ্ট অল কুকিজ, ঠিক আছে। জি জি এটা কোথা থেকে আমরা এটা দেখি? এটা হইলো scienceopen.com রিসার্চ প্ল্যাটফর্ম। এটা কাদের মাধ্যমে প্রকাশিত সেটা একটু আমাদের দেখা দরকার। আপনি পেপারটা একটু ওপেন করেন, আমি বলি। এই তো বাইর করছি। এই যে অমিত ভাই দেখতে পাচ্ছেন? একটা পিডিএফ পেপার ওখানে ওপেন হয়ে যাবে, আরেকটু নিচে গেলে হ্যাঁ পিডিএফ আছে, ওপেন হবে। আমি ওনার পেপারটা দেখাই, ওটা কি আরেকটু নিচে, আরেকটু নিচে, এই যে উপরে টাইটেলটা থেকে শুরু করতে। হ্যাঁ, এই আর্টিকেলটা, রাইট। অমিত ভাই কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, একজন বেনদাউদ সাদ নামে একজন ইয়ে করেছেন, তিনি ন্যাশনাল স্কুল অফ অ্যাপ্লাইড সায়েন্স অফ সাফি কার্ডিয়াদ ইউনিভার্সিটি মোরক্কো, সেখান থেকে পাবলিশ করেছেন। দেখতে পাচ্ছেন না, এটা তো ওই যে মাসির একডানা, এই যে দেখেন, এই যে হ্যাঁ মোহাম্মদ কি আখতার উদ্দিন ইব্রাহিম, হ্যাঁ, এই যে এই পেপার সাবমিট করছে, ঠিক আছে। তো এই যে আমি দেখাইছিলাম, এটা কোথায় দেখেন? মালয়েশিয়াতে। হ্যাঁ, মালয়েশিয়ায়। তো আমি দেখাইছিলাম এর আগে যে মাছির একডানায়, ওটাও একজন কায়রো ইউনিভার্সিটিতে সাবমিট করছে। মাছির একডানায় আপনার জীবাণু থাকে, একডানায় প্রতিষেধক থাকে। তো এরকম পেপার তো দেয়, তারা দিয়ে থাকে। হ্যাঁ, কোরআনকে। তাহলে একটু নন মুসলিম একটা আর্টিকেল দিই ভাই, নন মুসলিম। হ্যাঁ দেন। হ্যাঁ, দেন। না, এটা যদি বোঝাতে পারেন তাহলে চলতে পারে, মানে এখানে ম্যাথসটা যদি প্রুভ করতে পারেন তাহলে চলতে পারে। হ্যাঁ, ওইখানে আপনি স্পষ্ট লেখা আছে, ওখানে ইকুয়েশনও দেয়া আছে যে কিভাবে আর্থের না ম্যাথসটা আপনি প্রুভ করতে পারবেন, যে ম্যাথসটা এখানে করেছে সেটা আপনি প্রুভ করতে পারবেন, মানে এটা আপনি পড়ে দেখেছেন? আমি অবশ্যই অন্য সোর্স থেকে পড়েছি, তবে যথেষ্ট সময় দিলে আমরা তো অবশ্যই পারবো, যেহেতু আমি হ্যাঁ সারা রাত সময় দেবো ভাই, আপনি সারা রাত আমরা থাকতে চাইলে আমরা রাজি আছি, কিন্তু সময় দিলে করবো, সময় দিলে শোনেন ভাই না, এই সময় দিলে করতে পারবো এইটা বইলে আর সেই সময় আসিল না কিয়ামতের আগে, এরকম যেন না হয়। আপনি যদি চান সারা রাত আজকে অথবা আগামীকাল একটা নির্দিষ্ট সময় বলেন যে 6 মাসের মধ্যে আমি করে দেবো, এরকম বললেও আমরা খুশি হব, কিন্তু সময় দিলে আমি করবো, এটা অনির্দিষ্ট হয়ে গেল। যা দিবেন সব কথা দিবেন, অরিজিনাল যেটাতে ছিলেন ওইটাতে মুভ করলে এখনো করতে পারেন, কিন্তু এটা আমি প্রুফ দিচ্ছি। অমিত ভাই, আই থিংক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। এটা প্রুফ বলে ভাই? এই মাছের এক ডানায় জীবাণু, আরেক ডানায় প্রতিষেধক, এটাও তো ভাই ইসে প্রকাশ করছে ওয়েবসাইটে, তো ওইটা কি প্রমাণিত হয়ে গেল ভাই? কেউ একটা কিছু ওয়েবসাইটে ছাপাইলেই ওটা বিজ্ঞান হয়ে যায় ভাই? না ভাই, অনেক পেপার, তাইলে অনেক পেপার আপনি দেখেন, নন মুসলিম সোর্স থেকে দেখাবেন বললেন, দেখেন নন মুসলিম সোর্স থেকে দেখাবেন। হ্যাঁ, সময় তো দেবো বললাম তো ভাই, এক কথা কতবার বললেন, বললাম তো ভাই যত সময় লাগে দিচ্ছি। আচ্ছা শিওর, আপনাদেরকে আমি ইয়ে পাঠাই দেবো না কবে? সে কালকে? হ্যাঁ, আপনি তো এই দাঁড়ান এক সেকেন্ড, আপনি যে এই পেপারটা পড়েছেন বললেন, এই পেপারটা এখনই পড়া হোক না, আপনি তো এটা না এই পেপারটা আমি এখন পড়ি না, এই পেপারটা আমি গুগল থেকে সার্চ দিয়ে বের করলাম, বাট এই রিসার্চ আচ্ছা বের করছেন মানে আপনি পড়েন নাই, জানেন না, মানে কি আছে জানেন না, সার্চ করে এই মাত্র বের করছেন? অবশ্যই আমি একটু না পড়ে আপনাকে দেখাইছি নাকি, আমি একটু সময় নিলাম তখন তো পড়ে আপনাকে পাঠালাম। আচ্ছা ঠিক আছে, তাহলে সার্চ করে বের করছি, আরেকবার পড়ে দেখাচ্ছি। আচ্ছা আমি বের করতেছি পেপার। হ্যাঁ, আর আপনি নন মুসলিম সোর্সটা আগামীকাল দেখাবেন তাই বলছেন না একটু আগে ভাই? আসলে ভাই দেখানো তো কোনো বিষয় না, আমি কাজ করতেছি তো সেজন্য আসলে। আচ্ছা, উনি যদি এটা পড়ে প্রশ্ন করছি, আপনি নন মুসলিম সোর্সটা আগামীকাল দেখাতে চাইছেন কিনা একটু আগে? যদি আপনাদের সাথে যুক্ত হইতে পারি তাহলে অবশ্যই দেখেন। আচ্ছা লজিক্যাল ভাই, আগামীকালকার কথা আমরা এক সেকেন্ড ভাই, আমরা সপ্তাহে 7 দিন মানে প্রতিদিন লাইভে যুক্ত হই, তা আপনি যুক্ত হইতে পারবেন না মানে আপনার যদি নেট না থাকে, তাই আগে তাহলে পরশুদিন, তা আমরা ধরে নিলাম আগামীকালকে জায়গায় 1 সপ্তাহ, এর ভিতর তো পারবেন কোনো না কোনো, 1 সপ্তাহের ভিতর তো 7 দিনই নেট থাকবে না, এরকম তো হওয়ার সম্ভাবনা জিরো বলা যায় নাকি? ভাই আমি বাসা থেকে আমার অফিস করা লাগে,
রিমোটলি। এক সপ্তাহের ভিতর কি পারবেন না 100% শিওর দিয়ে? অবশ্যই অবশ্যই আমি চেষ্টা করবো। যদি আচ্ছা আসি আমি আচ্ছা অবশ্যই আসার আগে আপনাদের লাইভ দেখলে যদি মনে হয় যে আমার হাতে সময় আছে, আমি তাহলে ওগুলো হাতে নিয়ে তারপরে আমি যুক্ত হবো আপনাদের। সেটা কতদিন ভাই? এক সপ্তাহের ভিতরে শিওর না? কালকে যদি আমি সময় পাই, কালকে আমি এগুলো সব ম্যানেজ করে আগে তারপরে আর কালকে না পাইলে? কালকে না পাইলে? কালকে না পারলে পরশু আমি চেষ্টা করবো, আমি সাবস্ক্রাইব করে রাখছি। আচ্ছা ঠিক আছে, ওনাকে এত প্রেসার দেওয়ার কিছু নাই ভাই, উনি এত প্রেসার দিয়েন না ভাই, প্রেসার দিলে তো কেউ আসবে না, বুঝছেন না? একজন আসছে, একটু কথা বলেন ভালো মতো। আচ্ছা আমি হ্যাঁ। আমার যে প্রশ্নটা সেটা আজকে হচ্ছে- ওনাকে একটু ঘুমোতে দেন, ওনার ঘুমের সমস্যা আছে, ঠিক আছে? নাহলে আচ্ছা ভাই এরকম আমরা বলবে। অপ্রাসঙ্গিক কথা না বলি। আচ্ছা উনি যে বললেন অমিত ভাই যখন ওনাকে জিজ্ঞেস করলেন যে এই রিসার্চ পেপারটা উনি পড়ছেন কিনা, উনি বললেন উনি পড়েন নাই। তো উনি যখন পড়েন নাই, তারপরে উনার কাছে মনে হয়েছে যে অমিত ভাইয়ের যে প্রশ্নটা, সেই প্রশ্নের উত্তর উনি জানেন। এই জানাটা কোত্থেকে জানলেন উনি? উনি যদি রিসার্চ পেপার নাই পড়েন, এই জানাটা কোত্থেকে জানছেন ভাই? এইটা একটু আমাদেরকে ব্যাখ্যা করেন। আমি প্রথম 7-8 লাইন পড়ছি, আমি ইকুয়েশন পর্যন্ত পড়ছি আপনাদের লিংক শেয়ার করার তো আগে। আমি ওগুলো তার মানে কি সাবস্ক্রিপশন 7-8 লাইন পড়লে এখানে বোঝা যাবে যে অমিত ভাইয়ের প্রশ্নের উত্তর পাওয়া যাবে? না 7-8 লাইনের কিন্তু আমার প্রশ্নের উত্তর নেই। না, আমি এটা এখনই পড়ে ফেলেছি। আচ্ছা আপনি আমি পড়ে ফেললে একটু বুঝায় দেন। পুরোটাই পড়লাম। আপনি পড়ে ফেললে একটু বুঝায় দেন। পুরোটাই পড়লাম। দেখুন আপনি একটু এখানে যে বুঝায় দেন অ্যাবস্ট্রাক্টে তাইলে। লিখেছে, আচ্ছা হ্যাঁ বুঝান। এখানে যে অ্যাবস্ট্রাক্টে লিখেছে the main thought and foundation of Islamic civilization is based from the teaching and learning with the Quran. তো এখানে এই যে জিনিসটা লিখেছে 7-8 লাইন কিন্তু শুধু এই একটা ইন্ট্রোডাকশনই দিয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখুন এখানে বলছে 3 লাইন পরে বলছে among the miracles stated in Quran there are 49 times mention about mountains in different form of words including its function. হ্যাঁ, তো দেখুন এখানে কিন্তু ওইখানে আর কিছু বলা নেই। শেষকালে without the mountains the lithospheric plate movements will be faster and violation will occur drastically. All this information was mentioned within the Quran as the word what rawasiya, and it is served as the truth of Islam. দেখুন এখানে শেষ পর্যন্ত কিন্তু আর ওখানে মানে এখানে কি ম্যাথস কি ক্যালকুলেট করেছে সেই সমস্ত কিন্তু কিছু বলা নেই। এটা একটা অ্যাবস্ট্রাক্ট। তো এইখানে কিন্তু ওই জিনিসগুলো বলা নেই কোনো কিছু। তা আপনি 7-8 লাইন যদি ওই যে ইন্ট্রোডাকশনের 7-8 লাইন পড়েন, সেখানেও কিন্তু এইসব কোনো কিছু বলা নেই। ঠিক আছে? যে মানে উনি যে সায়েন্টিফিক ফ্যাক্টটা ধরে আনতে চাইছিলেন, তো সেটাও কিন্তু ওখানে বলার কিছু নেই। অমিত ভাই, জানি না কোথা থেকে পড়লেন। অমিত ভাই আমি হ্যাঁ, একটা সুখবর দিই, একটা সুখবর দিই। উনি যদি আগামীকাল বা আগামী এক সপ্তাহের ভিতর উনি যদি নন মুসলিম সোর্স থেকে দেখাইতে পারেন এবং আপনি থাকবেন তখন, কারণ এটা ব্যাখ্যা করবেন তো আপনি বা দুইজনে মিলে এটা ব্যাখ্যা করবেন। খালিদ ভাইকেও থাকতে হবে। এই খালিদ হ্যাঁ প্লিজ তো হ্যাঁ তো উনি যদি আগামী এক সপ্তাহের ভিতর দেখাইতে পারেন নন মুসলিম সোর্স থেকে, যেটার ব্যাখ্যা দুইজনই আপনারা একমত হবেন, হ্যাঁ যেটা পড়ে দুইজনই একমত হবেন, তাহলে উনি যদি চায়, ওনাকে আমি জোর মানে করতেছি না ছোট করার জন্য বা জোর করার জন্য না, উনি চাইলে ওনাকে 1000 টাকা আমি বিকাশ করবো, 1000 টাকা বিকাশ করবো। হ্যাঁ বলেন। রিসেন্টলি চায়নাতে একটা বাঁধ নির্মাণ হয়েছে, বাঁধটার নামটা আমার মনে হয় নাই। ওইটার পানির ফ্লো আটকানোর কারণে পৃথিবীর রোটেশনে পার্থক্য তৈরি হয়েছে। 2 মাইক্রোসেকেন্ড কমে গেছে। ম্যানমেড একটা 2 মাইক্রোসেকেন্ড কমে গেছে। তাহলে কি প্রমাণিত হয়? তাহলে রোটেশন কমে গেছে 2 সেকেন্ড, তাতে কি প্রমাণিত হয়? মাউন্টেন্স কোনো এফেক্ট করে না বা পৃথিবী আজ থেকে ধরুন 700 মিলিয়ন বছর আগে পৃথিবীর রোটেশন স্পিড ছিল 22 ঘন্টায় একদিন হতো, আজকে 24 ঘন্টায় একদিন হয়। হাউ ডাজ দ্যাট ম্যাটার? And it is continuously slowing down. ধরুন আজ থেকে আরো 600 মিলিয়ন বছর বাদে গিয়ে দেখবেন 30 ঘন্টা হয়ে গেছে এবং এক সময় হবে যখন টাইডাল লক হয়ে যাবে। এটা তো হবেই, এটা মাউন্টেন থাকুক না থাকুক হবেই। হাউ ডাজ দ্যাট ম্যাটার উইথ মাউন্টেন্স? মাউন্টেন মানে পর্বত। উনি যদি টাইডাল লকটা কেন হয় এটাই যদি উনি না বুঝেন, তাহলে তো ওনার মানে মাউন্টেন দিয়ে কি হয় আর অ্যারোডাইনামিক্স দিয়ে কি হয় এগুলো তো কিছুই উনি ব্যাখ্যা করতে পারেন। এখন মাউন্ট এভারেস্ট যেটা, হ্যাঁ মাউন্ট এভারেস্ট যেটা সবচেয়ে বড়, ওটা 50 মিলিয়ন বছর আগে ছিল না, হ্যাঁ তার আগে ছিল না। তো তখন কি পৃথিবী অন্যদিকে চলে গেছিল ওই মাউন্ট এভারেস্ট আসার আগে? হ্যাঁ কোরআন অনুযায়ী তো পৃথিবী উল্টায় যাওয়ার কথা, যেহেতু মাউন্ট এভারেস্ট নাই। হ্যাঁ তো তখন কি হয়েছিল পৃথিবীর?
কিন্তু তারপরে কোরআন অনুযায়ী তার মানে এই সমস্ত ইয়েগুলো মানে তখন তৈরি হয়নি, তখন অন্য কোনো পর্বত গুলোকে দিয়ে গোজা গোজা দিয়েছিল, পরে তারপর আবার অন্য অন্য পর্বত তৈরি হয়েছে, অন্যান্য পর্বত দিয়ে। হ্যাঁ, তো মাউন্ট এভারেস্ট ফর্ম হয়েছে 50 মিলিয়ন বছর আগে। তার আগে কি হয়েছে, কোন পৃথিবী উল্টাই গেছিল। হ্যাঁ, এখন পেরেক মারা হয়েছে। মুশকিল। তারপরে ধরুন 3 বিলিয়ন বছর ধরে, 3 বিলিয়ন বছর ধরে মানে ভগবান খালি ভেবেছে এবার মাউন্ট এভারেস্ট বানাবো, এবার মেরে দিই পেরেকটা, এবার পেরেকটা মেরে দিই, তখন চিন্তা করছিল। আমি কি ওনাকে আচ্ছা আমরা যাওয়ার আগে আমরা দর্শক চলে গেল রে। আচ্ছা আমরা দর্শকরা কি কোনো কোয়েশ্চেন করতে পারি? অবশ্যই অবশ্যই। আমার এই অমিত ভাই আর ওই যে খাদেম সাহেব উনারে ওই দুইজন রিলেটেড একটা কোয়েশ্চেন ছিল এই ব্যাপারে একই, তবে খাদেম সাহেবের দরকার ওনার এই বিশেষ কোয়েশ্চনটা কি আসলে, কিন্তু অমিত ভাই জাস্ট শুনবে একই এতটুকুই। হ্যাঁ হ্যাঁ ওনাকে কিছু অমিত ভাই চলে গেল, আমি কিছু দেখি কোরআন হাদিসে মানে কিনা, আমি এই প্রশ্ন করতাম কোরআন হাদিসে মানে কিনা। খাদেম সাহেব কি নাই, উনি চলে গেছেন? হ্যাঁ সে গেছে, খাদেম সাহেব তো চলে গেছে। উনি আসছে আবার, এই যে আমার খাদেম সাহেব এক সেকেন্ড, খাদেম শেখ আসে নাই, খাদেম শেখ আসে নাই। আর আহমেদ শিমুল ভাই, এই দেখেন আমি একটা হাদিস দেখাচ্ছি, সহিহ বুখারী তাওহীদ প্রকাশনী থেকে 3260, জাহান্নামের নিঃশ্বাস দেয়া নেওয়ার জন্য শীতকাল ও গ্রীষ্মকাল হয়। আপনি কি এর সাথে একমত না দ্বিমত আহমেদ শিমুল ভাই? এই টপিকের সাথে এই টপিকের আমার ওইদিকে না প্রশ্ন করছি, এটা আউট আগে টপিকের সাথে না, এটা আলাদা টপিকে আমি একটা প্রশ্ন করছি আপনাকে, আপনি কি এর সাথে একমত না দ্বিমত? এটা তো মানে থিওরিটিক্যালি সূর্যের তাপমাত্রা পৃথিবীর পজিশনের উপরে নির্ভর করে হয়, কিন্তু এটা তো আরো মেটাফরিক্যালি তো অনেকভাবে ইন্টারপ্রেট করা যায়, তো আমি তো এই বিষয়ে বলতে পারবো না সায়েন্টিফিক্যালি। এটা ঠিক আছে, আচ্ছা তাহলে ওর সাথে আমি বুঝলাম না, আমি এইটার উত্তর পাইলাম না, ঠিক আমি একমত না দ্বিমত আমি বুঝলাম না। বলছিলাম যে এই হাদিসটার সাথে ভাই সায়েন্টিফিক্যালি জিজ্ঞেস করি নাই তো, হাদিসটার সাথে আপনি একমত না দ্বিমত সেটা জিজ্ঞেস করছি। মেটাফরিক্যালি অনেক অন্য কিছু বোঝাতে পারতে পারে, এটা কোনো মেটাফর হইতে পারে। আচ্ছা আচ্ছা তা উত্তর পাইছি। 7টা আজওয়া খেজুর খাইলে সেদিন বিষ তার কোনো ক্ষতি করবে না, এটা মিশকাত হাদিস, সহিহ হাদিস 4190। এটা আপনি একমত না দ্বিমত না, এটাও মেটাফরিক, এটাও কি মেটাফরিক না একমত না দ্বিমত? হাদিসের অনেক ভাগ আছে, অনেকগুলো বই আছে হাদিসে, কোনটা দুর্বল কোনটা এগুলো বুঝেন। আপনি যদি কোরআন থেকে কিছু বলতে পারেন তাহলে আলোচনা করা যাবে। মানে আপনি হাদিস মানেন না, আপনি কি বলতে চাচ্ছেন আপনি হাদিস মানেন না? না না এটা ভুল কথা, এটা ভুল কথা, আমার ওই বিষয়ে জ্ঞান নাই, আমি কোরআনটা টুকটাক জানি, এই বিষয়ে আলোচনা। ভাই আপনার তো জ্ঞান তো দিচ্ছি, এই তো জ্ঞান তো দিচ্ছি, হাদিসটা দেখাচ্ছি, মানে কি আপনার জ্ঞান হচ্ছে না? আপনার জ্ঞান তো এখানে আমি দেখাচ্ছি। আমি বলি আরে ভাগ থাকুক, ভাগ থাকুক, ভাগ থাকুক, সেই যে ভাগেই এই লেখাটা আছে সেই লেখাটা আপনি মানেন কিনা, যে ভাগেই এই লেখাটা আছে সেই লেখাটা আপনি এই লেখাটা মানেন কিনা, একমত কিনা, এই বক্তব্যের সাথে আপনি একমত কিনা? লেখাটা আমার এখন মানার কোনো প্রয়োজন নাই, তবে যদি আমি মানতে চাই তাহলে আমি এটা জাস্টিফাই করব। আমি মানবো না, নাও মানবো না, আমার যদি মনে হয় যে এটা আমার জন্য ইম্পর্টেন্ট তাহলে আমি দেখবো যে হাদিসটা আসলে সঠিক বা কতটুকু শক্ত বা অনেক বিষয় আদি আছে, সেগুলো হয়তো পরীক্ষা নিরীক্ষা করে দেখবো। তেনা বুঝে গেছে, তেনা বুঝে গেছে। এবার এইটা কি মানেন, এই যে আপনি কি মানে বারবার কোরআনে যাচ্ছেন কেন ভাই? আপনাকে আপনি কি হাদিস মানেন না? হ্যাঁ, আপনি কি হাদিস মানেন না? আপনাকে তো মৃত্যুদণ্ড দেওয়া উচিত। আপনাকে শোনেন, শরিয়া আইন চালু হচ্ছে কিছুদিন পরে, শোনেন কিছুদিন পরে বাংলাদেশে শরিয়া আইন চালু হবে, আপনার এই কথাগুলো রেকর্ড থাকতেছে, আপনার হবে মৃত্যুদণ্ড ভাই। আপনি যেহেতু হাদিস দেখাচ্ছি, আপনি বলতেছেন হাদিস দেখায়েন না, কোরআনে যান। আল্লাহর হাবিবের কোন একটি বিধান, কোন একটি হাদিস, আল্লাহর হাবিবের দ্বীনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোন শেয়ারকে কেউ যদি অস্বীকার করে, কটাক্ষ করে, সেও মুরতাদ হয়ে যাবে। ওয়াজিবুল কাতল ইসলামী শরিয়া আদালতের উপর। আল্লাহর হাবিবের কোন একটি বিধান, কোন একটি হাদিস, আল্লাহর হাবিবের দ্বীনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোন শেয়ারকে কেউ যদি অস্বীকার করে,
কটাক্ষ করে সেও মুরতাদ হয়ে যাবে। ওয়াজিবুল কাতল ইসলামী শরিয়া আদালতের উপর ওয়াজিব হচ্ছে তার গর্দান কেটে দেওয়া। তা ভাই আপনি রেডি থাকেন ভাই, আপনি হাদিস দেখাইলে অমিত ভাই পিছলাচ্ছেন, আপনি রেডি থাকেন ভাই। আচ্ছা লজিক্যাল ভাই উনাকে না ইয়ে দেন না, পেরেক অমিত মারার ভাই ওটাই একটা আমরা কথা বুঝি বলতাম। না, পেরেক কোরআন থেকে দেন, কোরআনে তো পেরেক মারার কথা আবার বলাই আছে আনতেছি মাউন্টেন, তাই না? আনতেছি 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 এই যে পেরেক মারা, এটা হলো ওনার দেয়া 21 নম্বর সূরা আম্বিয়ার 31 নম্বর আয়াত, 21-31। দেখেন এদিক ওদিক টলে না যায়, দেখছেন এদিক ওদিক টলে না যায়, এই জন্য এদিক ওদিক টলে যেন না যায় এই জন্য পেরেক লাগাইছে, এই পৃথিবী পর্বত লাগাইছে, পাহাড় পর্বত এই জন্য লাগাইছে যেন এদিক ওদিক টলে না যায়। তো ভাই এই যে এইটা একটু আমাদেরকে বুঝাই দেন তো, সায়েন্সের সাথে কিভাবে ম্যাচ করতেছে এটা? টলে এলো না যায় জমানের বলতে টাটা এখানে পড়েন। ওয়াবেল হইতে পারে, ওয়াবেল করতে পারে। মানে টলা মানে কি, সেটা আমরা মিন করি কখনো? সায়েন্স কি সেটা বলছে কখনো যে টলা মানে হচ্ছে অবল, টলা এরকম মানে তো কিছু? ওয়াবেলই হয়, ওয়াবেলের বাংলায় তো টলা হয়। মানে ঢলে পড়া টলে পড়া এটা মানে কি ওয়াবল? ঢলে পড়া টলে পড়া, ঢলে পড়া মানে কি এখানে তো ক্লিয়ার বলা আছে নাকি যে এটা ঢলে আর একটা ঢোলের সাথে যাই ধাক্কা লাগতেছে, এই ধরনের কিছু তো বলা নাই। আপনি ওইটা বুঝাইতেছেন? না আপনি কিভাবে বুঝেছেন আমি একটুখানি শুনতে চাই, আমি খুবই ইন্টারেস্টেড। এই ঢলে পড়া টলে পড়া ওবেল করা কিভাবে বলছেন আমি আমি বুঝতে চাচ্ছি না। আমি এখানে যতটুকু আমার আন্ডারস্ট্যান্ডিং এ যে এখানে বোঝাচ্ছে যে পৃথিবীর মানে পৃথিবীটাকে স্টেবল করে, এটা কিসের রেসপেক্টে স্টেবল করে? সূর্যের রেসপেক্টে, চাঁদের রেসপেক্টে, আমরা একটু দেখি, কক্ষপথের উনি রেসপেক্টে? অবশ্য কোনো মানতেছে না অমিত ভাই, উনি কোনো আলেম ওলামার কোনো বক্তব্য উনি পৃথিবীর সবচাইতে ইসলাম বিষয়ে সবচাইতে বেশি জানে দাবি করতেছেন ওনার বক্তব্যে। আমরা একটু আলেমদের বক্তব্য দেখি যারা ওনার চাইতে একটু কম জানে, হ্যাঁ সেই সমস্ত আলেম ওলামাদের একটু বক্তব্য দেখি, যে সমস্ত আলেম ওলামারা ওনার চাইতে কম জানে তাদের একটু বক্তব্য আমরা দেখি। এই দেখেন 30 থেকে 33 আম্বিয়ার, হ্যাঁ এখান থেকে আলেম ওলামারা কি বলে। আবিজাবি প্রথমে আল্লাহ পাকের এই যে সাত জমিন সাত আসমান এগুলো আছে, টলে ভরা ডলে ভরা বিষয়ে কি বলছে দেখি। এই এক সেকেন্ড একটুখানি উপরে যান। পূর্বে রাত ছিল না দিন ছিল না, কি বলছে ওখানে? একজন প্রশ্ন করেছে পূর্বে রাত, একটু আগে দেখলাম একজন প্রশ্ন করলো এর আগে রাত, পূর্বে রাতই ছিল এটা না না তার আগে এই যে প্রথমে জমিন ও আসমান মিলিত সংযুক্ত ছিল। আচ্ছা, মানে পৃথিবী এবং অন্যান্য সকল গ্রহ নক্ষত্র একসাথে, মানে পৃথিবী এবং মহাশূন্য একসাথে মিশে সংযুক্ত ছিল। তা হলে এটা তো প্রকাশমান যে তাতে অন্ধকার ছিল, আর অন্ধকারের নামই তো রাত, সুতরাং প্রমাণিত হলো পূর্বে রাতই ছিল। হ্যাঁ ঠিক আছে তো কথাটা। আলোর অনুপস্থিতি মানেই তো রাত, আর পৃথিবী বা আমাদের সৌরমণ্ডল তৈরি হওয়া বা গ্যালাক্সি তৈরি হওয়ার আগে আলোর অনুপস্থিতি ছিল। ডলে ভরা কই দেখি, ডলে ভরা বিষয় তো কোথায় আছে দেখি। এই যে জমিনকে আল্লাহ তাআলা পর্বতরূপ পেরেক দ্বারা দৃঢ় করে দিয়েছেন যাতে তা হেলে দুলে লিয়া দুলি না কি এটা গান আছে না, এইলা দইলা দরবার নাচায়। তো আল্লাহ পাক কি করছে, মীরাবাই হেইলা দইলা হেইলা দরবার নাচায়, এই হেলে দুলে শব্দ দেখে মনে পড়ে গেছে আর কি। তো জমিনকে আল্লাহ পাক পর্বত রূপ পেরেক দ্বারা দৃঢ় করে দিয়েছেন যাতে হেলে দুলে মানুষকে পেরেশান করে না তোলে। এটুকু আগে আলোচনা করেন, পরে আরো নিচে যাচ্ছি
বেশি নিচে গেলে তো আবার নোমা জমা দেখা এই মানে দেখতে ভালো দেখা যায় না, তো আস্তে আস্তে নিচে যাই। হ্যাঁ অমিত ভাই ঠিক আছে। না কথা হলো সকল আলেমোলামা, পৃথিবীর সকল আলেমোলামাদের চাইতে আজকে আমরা একজন আরো বেশি বড় আলেম পাইছি আমাদের, মানে ব্যাখ্যাকারী। আপনাদের মতে কুরআন হাদিসকে অমান্য করে সে বিজ্ঞানকে প্রাধান্য করে নাই, আপনারা বলতেছেন। হ্যাঁ আমি তো বলতেছি ভাই, আপনি কুরআন হাদিসকে এবং আলেমদেরকে মানে করে অবজ্ঞা করে আপনি বিজ্ঞানকে সাপোর্ট করতেছেন ভাই। কুরআন হাদিসকে আমরা সাপোর্ট করি। ভুলের অনূর্ধ্বে কেউ নাই, একটা জিনিসের উপর আপনি রিসার্চ করেন, পৃথিবীর সবাই ভুল করছে, আমরা তো সেটাই বলতেছি, পৃথিবীর সব আলেম ভুল করছে, হ্যাঁ, আর বিজ্ঞান সঠিক করছে। আপনি তো ভাই কথা শোনেন, ভাই 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 ব্রেক দেন, পৃথিবীর সব আলেম দেখাচ্ছেন তাই ভাই, পৃথিবীর সব আলেম তো ভুল করছে এই বিষয়ে, তাই না? না এই বিষয়ে পৃথিবীর সব আলেম সবাই না, কিছু যারা ভুল করছে তাদেরগুলোই দেখাচ্ছেন। আপনি একজন আলেম দেখান যে এই বিষয়ে ভুল করে নাই, একজন আলেম দেখান, আপনাকে আজকে আমি 10,000 টাকা বিকাশ করব এই মুহূর্তে, আমি আমার অ্যাকাউন্ট থেকে। ভাই আপনার টাকা নিয়ে একজন আলেম দেখান ভাই, একজন আলেম দেখান যে এই বিষয়ে ভুল করে নাই, একজন আলেম দেখান, আমি এখনই আপনাকে 10,000 টাকা বিকাশ করবো এই মুহূর্তে, আপনি নাম্বার দেবেন। না ভাই, আমি যদি নেক্সট ডেতে আসি, আপনি তাহলে মিথ্যা কথা বলেন কেন ভাই? মিথ্যা কথা বলেন কেন? একজনের নাম বলেন, আপনার একজনের নাম বলেন, একজন আলেমের নাম বলেন যে এই বিষয়ে ভুল করে নাই, নাম বলেন। ভাই আমি তাহলেও পাবেন, তাহলেও 10,000 পাবেন, তাহলেও 10,000 পাবেন, দেখানোর দরকার নেই, আলেমের নামটা বলেন খালি। ভাই আপনার 10,000 টাকা আমার লাগবে না ভাই, আমি টাকা দেবো না, 10,000 টাকা দেবো না, 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 নামটা বলেন, টাকা দেবো না, নামটা বলেন। আচ্ছা নেক্সট ডেতে কালকে যদি আসি আমি নিয়ে আসবো। ভাই রে, আপনার দর্শক কত শত মানুষ দেখতেছে আচ্ছা আপনার এই লজিক্যাল ভাই, এই যে উনি যে ব্লেম করতেছেন যে মানুষ ভুল করে, তো এইটা যে ভুল করছে এইটা উনি কিভাবে জানলেন যে এইটাই ভুল আর উনার জানাটা ঠিক? এইটা একটু ব্যাখ্যা করতে বলেন। উনি একটু আগে বলছে যে এই পর্বতকে পেরেক হিসেবে দিছে জানে তা হেলে দুলে না পড়ে, এখানেও তাই লেখা আছে। তো এই লেখাটাকে যদি ভুল বলে তাহলে তো ওনার নিজের কথা থেকে উনি ভুল বলতেছেন। এই লেখা যদি ভুল বলে তাহলে তো ওনার নিজের কথাকে উনি ভুল বলতেছেন। না উনি তো ডিরেক্ট ভুল, এখানে তো হেলে দুলে মানে কি, আমি তো কালকে আপনাদের পেপার দেখাবো যে পৃথিবীকে স্টেবল করে, অবশ্যই পর্বতমালা পৃথিবীকে স্টেবল করে। এখানেও তো তাই লেখা আছে, এখানেও তো তাই লেখা আছে, এখানেও তো ভাই, এখানেও তো তাই লেখা আছে। হ্যাঁ এই জন্য আপনাদের একটা লিংক পাঠাইছি আমি। দেখেন এই অসুস্থ মানুষের সাথে কেমনে কথা বলবেন আপনারা বলেন? এই অসুস্থ মানুষের সাথে একবার বলতেছে এই লেখাটা সে ভুল লেখছে, আবার বলতেছে হ্যাঁ এই লেখার সাথে আমার লেখা মিল আছে। ভাই পৃথিবী হেলে দুলে যেন না পড়ে সেই জন্যই পর্বত দেওয়া হয়েছে, সে দাবি করতেছে। এখানেও সেই লেখা আছে, বলতেছে এই লেখা ভুল আছে, আবার বলতেছে হ্যাঁ এই লেখা আমার লেখার সাথে মিল আছে। না আমি বলি ভাই, আপনাদের একটা আমি লিংক পাঠাইছি, আরো কিছু জানতে চাইছেন সেগুলো কালকে আনবো। এই বিষয়টা তো আমার মনে হয় ক্লোজ হয়ে গেছে। আপনি আবার না ক্লোজ হয়নি তো ভাই, ক্লোজ হয়নি। আপনি এই লেখার সাথে এই লেখাটাই তো বলছেন একটু আগে তো আপনি এই লেখাটাই আপনার এতক্ষণের দাবি তো এইটাই আসছি যে পৃথিবীকে স্টেবল করে। আর কেউ যদি বলে স্টেবলের বাংলা কি? স্টেবলের বাংলা কি ভাই? হেলে দুলে না পড়ে, তাই না? হ্যাঁ সেটাই। তাই তো এখানেও তো তাই লেখা। হেলে দুলে মানে কি বুঝাইতে যাচ্ছেন কি? হেলে দুলে মানে সূর্যের দিকে হেলে চলে যাবে এরকম বুঝাইতে যাচ্ছেন নাকি আপনি? এখানে তো তা বলে নাই ভাই। না সেটা তো আর এই যে নিচে আসবো, আর একটু নিচে আসলে নোমাজমা আরো দেখা যাবে। অবশ্যই একটা বাদ যখন পৃথিবীর রোটেশনটা ভাই গলায় পাড়া দিয়ে বন্ধ করার আগে থামেন, গলায় পাড়া দিয়ে বন্ধ করার আগে থামেন। বলতেছি এই হেলে দুলে মানে কি সূর্যের দিকে চলে যাবে কিনা সেটা জানতে হইলে আর একটু নিচে যেয়ে আর একটু আতায় মাথায় দেখতে হবে। হ্যাঁ তো দেখেন, এবং তাহলে আমরা একটু কি বললাম? জমিনকে আল্লাহ পাক পর্বতরূপ পেরেক দ্বারা দৃঢ় করে দিয়েছেন যাতে তা হেলে দুলে মানুষকে পেরেশান করে না তুলে এবং তাদেরকে প্রকম্পিত না করে, মানে ভূমিকম্প টম্প যেন না হয়। সুন্দর। উনি একমত হচ্ছে, আবার বলতেছে এই লেখা ভুল আছে, একমত হচ্ছে আবার বলতেছে এই লেখা ভুল আছে। ভাই এই অমিত ভাই আমি 2,000 টাকা দিতে রাজি, আপনি সবাই মিলে দিলে হয়ে যাবে চিকিৎসা খরচ। আচ্ছা জমিনের 3 ভাগ পানিতে বলা আছে। এক সেকেন্ড, লজিক্যাল পারসন ভাই, এক সেকেন্ড। তা কিন্তু এটা তো খুব একটা হলো না, মানে আপনি যদি বলেন যে এটা ভূমিকম্প না হয়, কিন্তু আমরা দেখি হিমালয় রেঞ্জেই সব থেকে বেশি ভূমিকম্প হয়, তাহলে তো এদের প্রদীপের তলায় অন্ধকার হয়ে যাচ্ছে। এখানে মোটামুটি উল্টা কথা বলা আছে, কারণ ওই পাহাড় থেকে পাহাড় মানে ফল্ট লাইনগুলি যখন সরে যায়
তখনই তো ভূমিকম্প হয়। পাহাড়ের ওই যে নিশ্চয়ই। হিমালয়টা তৈরি তো হয়েছে দুইটা ফল্ট লাইন, মানে দুইটা প্লেট একসাথে বাড়ি খায় উঠে গেছে। তারপর পাথর টাথর ওখান থেকে পড়লে আরো ওখান থেকে ভূমিকম্প হয়। মোটামুটি উল্টা কথা লেখা আছে। আর বদিউল চৌধুরী ভাই, আপনি একটু মিউটে থাকেন, আপনার হ্যাঁ, আপনি নয়েজ করতেছেন মাঝে মধ্যে, মিউট করে রাখেন, পরে আপনার সাথে কথা বলবো। তো এখানে যে জিনিসটা বলা আছে সেই জিনিসটা আমরা মোটামুটি উল্টাটা পাই পৃথিবীতে। পাহাড়গুলি মানে কিভাবে স্টেবল, মানে এটা কি ইয়ার মতো যে এটা হয়তো পেরেকের মতো, এটা হ্যাঁ, এটা হয়তো যদি পৃথিবী সমতল হয় এবং পৃথিবী যাতে নড়াচড়া না করে, এই জন্য পাহাড় দিয়ে তারা স্টেবল পেরেক মাইরা দেয়, তাবু যেভাবে কাটায় না, ওইভাবে যদি করে, ওইভাবে চিন্তা করলে পরে মিলবে। কিন্তু একটা গোল জিনিসকে কিভাবে আপনি, এবং টেকটনিক প্লেটস গুলি তো উপরে আপনার ক্রাস্টের উপরে আছে, ফ্লোটিং অবস্থায় আছে, ওইগুলিকে কিভাবে আপনি পাহাড় দিয়ে স্টেবল করবেন? হ্যাঁ, আপনার ক্রাস্টগুলিকে কিভাবে ফ্লোটিং অবস্থায় থাকা ওর উপরে পাহাড়গুলি দিয়ে স্টেবল করবেন? এবং পৃথিবী তো গোল, তো এটা তো কোনো মেক সেন্স করতেছে না। তীরের আগায় ভাইয়া পাখা দেওয়া হয় কেন? কিসের তীরের আগায় কি একটা পাখা, তীরের আগায় কি দেওয়া হয়? পাখা দেওয়া থাকে, আরে পালক দেওয়া হয়, একটা পালক। তীরের আগায় না, তীরের পাছায় দেওয়া হয়, আগায় না। আগা ভাষা বলে তো আমার মুডটা নষ্ট করে দিলেন আপনারা। না লজিক্যাল ভাই, দাঁড়ান ভাই, আপনি আবার পাছায় চলে যাবেন আমি জানি। এখন ওই যে একটু আগে বলতেছিল অ্যারোনটিক্স এর কথা, হ্যাঁ, অ্যারোডাইনামিক্স এর কথা। উনি এই পৃথিবীটা কি, মানে পৃথিবীটা অ্যারোডাইনামিক্স কখন চিন্তা করবেন? যখন এটা হলো কোনো বাতাসের মধ্যে দিয়ে উঠতে থাকবে, তাই না? তো বাতাস তো পৃথিবীর, আপনি তো খাদেম শেখের মতোই চিন্তা করতেছেন যে এই বাতাসটা আলাদা হয়ে গেছে, বায়ুমণ্ডলটা। আচ্ছা, অ্যারোডাইনামিক্সটা আগে জিজ্ঞেস করেন না, উনি যে বলছেন অ্যারোডাইনামিক্সটা কিভাবে কাজ করবে, যেখানে বাতাসটাই পৃথিবীর ইয়াতে অ্যাটমসফিয়ারের মধ্যে, সেখানে অ্যারোডাইনামিক্স কেন কাজ করবে? এবং এটা পরে দেখেন। ওই যে আগা পাছার কথা বলছে, আমার হঠাৎ করে এই ছবিটার কথা মনে পড়ে গেছে। না, আপনি ভাই ডিস্ট্রাকশন করেন মাঝে মধ্যে ভাই। আমরা না, এগুলি তো ইসলামের ভাই একদম জিনিসগুলি কোরআনে আছে এটা। গেলমান ট্রেনিং সেন্টার। তো ওই যে অ্যারোডাইনামিক্স এর কথা বললেন, অ্যারোডাইনামিক্সটা কিভাবে কাজ করবে পৃথিবীর জন্য, হ্যাঁ, এটা একটু বুঝায় বলেন। এটা হচ্ছে গ্র্যাভিটির সাথে আর্থের যে একটা, আমি এক্সাম্পল হিসেবে বললাম। গ্র্যাভিটির সাথে কি আছে? আপনি অ্যারোডাইনামিক্সটা আগে একটু বলেন না, অ্যারোডাইনামিক্সটা কি জিনিস, আপনি কি বুঝেন? বাতাসের সাথে কি মানে? বাতাস তো আমরা দেখি, আমরা তো বাতাসের মধ্যে চলাফেরা করতেছি। পার্টনারগুলো বাতাসে যেভাবে স্টেবল করে, পাহাড়গুলো স্টেবল করে। আপনি ওই যে ওই পেপারটা ওপেন, আমি পাঠাবো না কালকে, পেপার আপনাদেরকে এনে পাঠাবো। হ্যাঁ, না ঠিক আছে, আপনি আগাইতে থাকেন। হ্যাঁ, বাতাসের মধ্যে মানে পাহাড়ের সাথে অ্যারোডাইনামিক্স এর কি সম্পর্ক ভাই? এটা তো অদ্ভুত লাগে। বাতাসের সাথে অবশ্যই মানে অ্যারোডাইনামিক্স বাতাসের সাথে আছে। হ্যাঁ, আগে এটা অ্যারোডাইনামিক্স এর সাথে, এটা নিউটনিয়ান যে একটা মেকানিক্স ল আছে, এটার সাথে সম্পর্কিত। আচ্ছা, আগে একটু বলে নেন আপনি অ্যারোডাইনামিক্সটা কি, মানে কিভাবে কাজ করে, এটা একটু বলে নেন আগে, তারপরে আমরা যাই। শিমুল ভাই, আপনি ঘাবড়ে যাবেন না, আপনার পাশে আছে, আপনি ঘাবড়ে যাবেন না, আপনি যেমন বলছেন। হ্যাঁ, অমিত দা আছেন, হ্যাঁ, আপনার সাথে আছেন। এখন 4-5 জন আইসে যদি এক একজন এক এক ধরনের ছবি দেখান, তাহলে তো আর হবে না। হ্যাঁ, এই লজিক্যাল ভাই, আপনি একটু ছবি দেখেন, একটু করেন। হ্যাঁ, সমস্যা নেই, সবাই চুপ করে থাকুন। শিমুল ভাই কথা বলবেন। শয়তানের দোকায় ঘুরে দর্শন করে ফেলছিলাম, ভুল হয়ে গেছে আমার। শিমুল ভাই বলেন, অ্যারোডাইনামিক্সটা আসলে কি? অ্যারোডাইনামিক্সের সংজ্ঞা বলতে বলছেন নাকি? সংজ্ঞা বা আমরা কিভাবে বুঝবো জিনিসটা কি, সেইটা আপনি যেভাবে যে কোনো ভাবে ডিফাইন করতে পারেন।
কিভাবে একটা বস্তু বাতাসের ভিতরে মুভ করে, বাতাসের মধ্যে দিয়ে মুভ করে, এটাকে অ্যারোডাইনামিক্স বলা হয়। তো বাতাসের মধ্যে দিয়ে মুভ করে, তা ধরেন আপনি আমরা বাতাসের মধ্যে দিয়ে চলতেছি বা কোনো একটা বস্তু বাতাসের মধ্যে দিয়ে চলতেছে, তার মানে কি বাতাসের মধ্যে দিয়ে সেই জিনিসটা মুভিং অবস্থায় আছে, তাই না? তার মানে হচ্ছে বাতাসটা হচ্ছে যে মুভিং নাই, বাতাসের মধ্যে দিয়ে সেই জিনিসটা মুভিং অবস্থায় আছে। তো মুভিং এখন বা রোটেটিং। হ্যাঁ, তো এখন পাহাড় কিভাবে বাতাসের মধ্যে দিয়ে চলে এইটা একটু বলেন তো। কেন আমাদের পৃথিবীর উপর পাহাড় আছে, পাহাড় তো বায়ুমণ্ডলের ভিতরে আছে। যখন পৃথিবী হ্যাঁ, রোটেট করে তখন পাহাড় তো অবশ্যই বাতাসকে মানে কেটেই চলে, তাই না? এই জন্য তো আমাদের বাতাসের হেরফের তৈরি হয়, বাতাসকে বাতাসের কেটে গতি চলে, তৈরি হয়। মানে বাতাস স্থির থাকে, বাতাসই বাতাস স্থির স্থির থাকে। থাকে, পৃথিবী ঘুরে। মানে ওই যে বাস যেমন বাতাসের ভিতর দিয়ে যায় না, বাস শো শো করে বাস চলে, পাহাড় পর্বত এরকম চলে তো। হ্যাঁ, গাড়ি টাড়ি এরকম, গাড়ি টাড়ি চলে, অ্যারোডাইনামিক্স তো গাড়ির থাকে, প্লেনের থাকে, কারণ কি বাতাস কাইটা চলতে হয়। তো পৃথিবীকে এরকম মনে করছেন তো ভাই বাতাসের সাথে অবশ্যই সম্পর্কিত। এখন যদি আপনারা না মেনে হাসাহাসি করেন তাহলে তো কিছু বলার নেই। কারণ আমি তো বোঝার চেষ্টা করতেছি ভাই। ওনার পরিবর্তে কি আমি একটা ব্যাখ্যা দিতে পারি প্লিজ? হ্যাঁ বলেন। ওই পানিতে নৌকা ভাসে না, ধরেন একটা বল যদি ভাসে বা নৌকাতে মানুষ উঠাইলে পরে যদি সব মানুষ একদিকে বসে নৌকাটা ডুবে যেতে পারে, অথবা যদি ব্যালেন্স না থাকে তাহলে কাঁপতে পারে। রাইট। তো এটা হবে আপনি আমি শেষ করি কথা, পৃথিবীটার একটা গোল বস্তু মনে করে যদি বাতাসের উপরে ভাসাই দেন তো ওইটা ভাসছে। সেটাই তো আমি বলতেছি, পৃথিবী তো আর ভাইসা মানে পৃথিবী। আমি শেষ করি নাই কথাটা, এখন আমরা আগে 1400 বছর আগে বলছি স্থির সূর্য ঘুরে। ওয়েট, এই যে আপনি যে কথাটা বলতেছেন যে নৌকাকে ব্যালেন্স করতে হবে, এটা যদি পৃথিবী সমতল হইতো, পৃথিবী যদি ফ্ল্যাট হইতো, এটা কোনো কিছুর উপরে ভাসতেছে, তাহলে আপনি এটা চিন্তা করতে পারতেন যে আমি এটা পাহাড় পর্বত যেরকম মানুষকে আপনি ব্যালেন্স করছেন নৌকার উপরে, ওইভাবে ব্যালেন্স করতে পারতেন। কিন্তু পৃথিবীটা তো আর পৃথিবীটা মহাশূন্যে আছে, ব্যালেন্স আছে, কিন্তু ওইটা তো আর কোনো বাতাসের উপরে নাই, বাতাসের উপরে ব্যালেন্স করে নাই, ঠিক আছে? ওইটা আছে গ্র্যাভিটির উপরে ব্যালেন্স করে। হ্যাঁ, ওইটা আছে অন্যান্য গ্রহের সাথে বা অন্যান্য স্পেসের মধ্যে ব্যালেন্স করা আছে। কিন্তু ওইখানে তো পাইছেন আপনি এখন আইসা 2000 বছর আগে আমরা কি পাইছি? এটা বাতাসের উপরে ছিল, সূর্য পৃথিবীর চতুর্দিকে ঘুরছে, আমরা এটাই পাইছি। আরে ভাই 2000 বছর আগে বাতাসের উপর ছিল, এটার কোনো প্রমাণ নাই। আপনি যদি কোরআন থেকে প্রমাণ দেখাতে চান তাহলে কোরআনে আছে, কোরআনে আছে পৃথিবী। তখন আমরা জানি ভাই শুনেন পৃথিবী সৃষ্টির পূর্বে আল্লাহর আরশ পানির উপরে ভাসমান ছিল, ঠিক আছে? এই পৃথিবীটাকেও পানির উপরেই রাখা হয়েছে। আপনি বলতেছিলেন না যে নৌকার মতো হেলে দুলবে, ওইটাই মিন করা হয়েছে। ওই কথাটাই মিন করা আছে। আমি এটাই বলতেছি আপনারে যে এইটা আমরা বিশ্বাস করি, এখন এটাই দরকার। হ্যাঁ, উনি তো এটা মানতেছে না, উনি আসলে বুঝতে পারতেছে না। দুইটা জিনিস আমি বলি, অমিত ভাইরা বা আপনারা সাধারণত সায়েন্স পড়েন, বিজ্ঞান পড়েন আপনারা জানার কারণে, আর উনারা পড়েন হচ্ছে কিসের জন্য? আপনাদেরকে কিভাবে উত্তর দেওয়া যায় এটা কিছু জানার জন্য। এরা সায়েন্স বা বিজ্ঞান এটার জন্য পড়েন না, নিজে জানার জন্য না। আপনাদেরকে কি উত্তর দেওয়া যায় যে কোরআনে কি কি আছে এটার উত্তর দেওয়ার জন্য তারা কিছু পড়েন। এই হলো ব্যাসকম, বুঝছেন? ওনারা শুধু উত্তর দিবেন এটাই যে কোরআনের আপনি কোন কোন জায়গায় ভুল দিবেন, এরা এনতেন করে মোটামুটি আপনারা বুঝাইতে চেষ্টা করবেন, এটাই। কারণ এরা তো আর ফুললি এরা জানার জন্য পড়েন না, ঠিক না? আমরা আসলে জানার জন্য পড়ি না, আমরা পড়ি আপনাদেরকে জাস্ট আনসার দেওয়ার জন্য। এই অতএব আমরা ফুল জানা হয় না, আমরা সেই 1400 বছর আগে যেটা আছে এটাই আমরা দূরে বসে রয়েছি। এই আমার যে কথাটা সেটা হচ্ছে যে আপনারা যখন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন, হ্যাঁ, আপনারা কিন্তু ওই যে কোরআনের যে আয়াতগুলি, অদ্ভুত যে আয়াতগুলি আছে, হ্যাঁ, আমরা এক একটা করে বাইর করি এবং আপনারা চেষ্টা করেন কিভাবে এটাকে বৈজ্ঞানিক বানানো যায়, মানে কিভাবে এটাকে ব্যাখ্যা দেওয়া বৈজ্ঞানিক বানানো যায়। কিন্তু কোনো সায়েন্টিফিক বুক না ভাই, আসলে আপনারা কিন্তু বাইর করেন আমাদেরকে ভুল ধরার জন্য না, আপনারা এমনি দেখেন করেন। আমরা বলি এটা মিলানোর জন্য, আমাদেরকে প্রতিষ্ঠা করার জন্য, আমাদেরকে আরো আপে উঠানোর জন্য। কোরআনে লেখা আছে কোরআন সায়েন্টিফিক বিজ্ঞানের বই, হ্যাঁ, আমরা বলি এটা মিলে গেছে আপনার সাথে, কারণ আমরা অনেক দুর্বল অবস্থায় আছি, তো আমরা এখন সবল হওয়ার চেষ্টা করি আপনাদের সাথে মিলিয়ে মিলে। এই যারা ইন্টারপ্রেট করে তারাও না, এটা আপনি হ্যারি পটারের বুক
কোরআনে লেখা আমি আছে মনে কোরআন হয় বুঝাইতে বিজ্ঞানের বই। পারছি না। ভাই এক সেকেন্ড ভাই, কোরআনে লেখা আছে কোরআন বিজ্ঞানের বই, আর উনি বলতেছে কোরআন বিজ্ঞানের বই না। বলেন কি বলবেন আপনি? রাইট, উনি কোরআনে লেখা কোরআনের আছে কোরআন বিজ্ঞানের বই, কোরআন উনি কোনোদিন কোরআন পড়ে নাই আসলে ভাই, বিজ্ঞান, কোরআন কোনোদিন কোরআন পড়েও আসলে নাই। আমরা কোরআন আসলে সর্বোত্তম বিজ্ঞানের বই, এটা কোরআনই বলতেছে, ঠিক আছে? আমি বলছি ভাই এটা। আপনি তো বললেন আপনি কোরআন কোনো বিজ্ঞানের একটু বই আগে না। বললেন না কোরআন কোনো আমি বিজ্ঞানের বই বলছি না। শর্ট কোরআন মেমোরি লসও আছে। অনেক অনেক ফিল্ড কভার করে, অনেক ফিল্ড না কভার আপনি করে। বলছেন আপনার কোরআন কোনো আইটি বিজ্ঞানের বই, বিজ্ঞানের বই না। আপনি বিজ্ঞান আর প্লে কভার করে করে, দেখাবো? তবে বিজ্ঞান নিয়ে যে রিসার্চ পেপার লিখবে, আপনি ইকুয়েশন আপনি লিখবে, এই কথাটা এরকম হুবহু কোনো বই না। বলছেন। আপনি এই কথাটা হুবহু বলছেন যে কোরআন কোনো বিজ্ঞানের বই না, হুবহু এই কথাটা বলছেন। আমি প্লে করে দেখাবো আবার ইউটিউব থেকে, আমি বলি নাকি ভাই, আপনার তাহলে মনে আছে? একটু সময় দেন মনে ভাই। আছে না প্লে করে দেখাবো? আপনার কি মনে আছে হ্যাঁ না হ্যাঁ, প্লে আমি করে দেখাবো? কি জন্য বলছি এটা একটু আমাকে যে জন্যই বলেন, আপনি বলছেন কিনা যে কোরআন কোনো বিজ্ঞানের বই না, এই কথাটা আপনি বলছেন কিনা? হ্যাঁ কিনা? কি হ্যাঁ জন্য কিনা? বলছি এটা ইন্টারপ্রেট না করলে তো কি হবে। জন্য বলছেন সেটা জিজ্ঞেস করি নাই তো। বলতেছি কোরআন কোনো বিজ্ঞানের বই না, এই কথা, এই বাক্যটা কোরআন কোনো বিজ্ঞানের বই না, এই বাক্যটা আপনি কি জন্য বলছেন সেটা পরে আলোচনায় আসতেছি। আগে বলেন এটা আপনি বলছেন বিজ্ঞানের বই কিনা? কাকে বলে ভাই? এ ভাই কোন মানে সত্তর ভাই না আমি টাইমটা আমি কি চাইছে না? হ্যাঁ হ্যাঁ, আমি তো এটাই বলতে চাচ্ছিলাম যে আমরা যখন মানে আপনারা চেষ্টা করেন যে এটাকে বিজ্ঞানের সাথে মিলাইতে, কিন্তু এই যে এইভাবে আপনারা যদি মানে আপনাকে প্রথমত নিজের মতো ব্যাখ্যা দিয়ে মিলানোটা এটা বাদ দিতে হবে। নিজের মতো না, কোরআনটা হলো যেভাবে লেখা আছে এবং যেভাবে আপনার নবী বুঝছে, যেভাবে তাফসিরকারকরা সাহাবীরা বুঝছে, ওইভাবে আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? কারণ আপনি যদি এই গোজামিল দেন এবং আপনার তাফসিরে যদি অন্য কিছু থাকে, তাহলে এটা আপনার নিজস্ব মানে ব্যক্তিগত ইন্টারপ্রিটেশন, ঠিক আছে? এটা কোরআনে বলে নাই, তখন আপনি কোরআন থেকে আপনি সরে গেছেন, নিজের মতো করে বানাইতেছেন যাতে কোরআনের এইগুলিকে আপনি মিলাইতে পারেন, ঠিক আছে? তো আমি যেমন আপনাদের ওইটাই বলছিলাম যে আমরা চেষ্টা করি আপনাদের সাথে মিলাইতে, আসলে মিলে না, মিলাইতে চাই মিলে না তো। না, হ্যাঁ, তো এটা আমরা চেষ্টা কখন করি নিজেরা আপারে উঠাইতে, কিন্তু আমরা আসলে নিচে পড়ে রয়েছি তো, বিজ্ঞান আমাদের চেয়ে অনেক আগে চলে গেছে। আমরা এখন চেষ্টা করি ফেসবুক আমাদের সৃষ্টি, অমুকটা আমাদের সৃষ্টি, চেষ্টা করতেছি আপনাদের সাথে মিলানোর জন্য। এখন কোরআনে উনি আসছে, কোরআনে বলা আছে পৃথিবী স্থির, উনি আসছে যে এটা প্রমাণ করতে যে কোরআনে এটা বলা নাই। তো আমরা তো কতগুলি প্রথমে অনেকগুলি আয়াতে দেখালাম যে পৃথিবী যে স্থির, এটা কোরআনে বলা আছে। হ্যাঁ, উনি আসলে তো ওই যে সমাজে ওঠার জন্য উনি চেষ্টা করে যে না এটা নাই বলতেছে, আসলে তো আছে। আমরা তো মুমিন মানুষ, আমরা তো পড়ি ভাই। এক কথা আপনি চারবার বললেন এই নেই ভাই। সত্তর ভাই এক কাজ করা যায় না, ইনিও তো মুমিন, হ্যাঁ, শিমুল ভাইও মুমিন, আর আমার প্রিয় ব্যক্তিত্ব পৃথিবীর মধ্যে আমি তাকে এই খাদেম ভাইও মুমিন। এই দুই মুমিন ডিবেট করবে নাকি? হ্যাঁ, পরস্পরের বিরোধী কথা বলতেছে। আমার এই ওমীদ ভাইয়ের সামনে রেখে খাদেম ভাই আমার কথা শেষ করতে দেয় না। তো দুই মুমিন যেহেতু পরস্পর বিরোধী কথা বলতেছে একই কোরআনের একই আয়াত নিয়ে, একই কোরআনের একই আয়াত নিয়ে দুই মুমিন যেহেতু পরস্পর বিরোধী কথা বলতেছে, তাহলে আমরা যদি দুইজনের ব্যাখ্যা বিশ্লেষণ একদিন একটু বেশি সময় নিয়ে শুনি, হ্যাঁ, মনোযোগের সাথে, তবে আমি ভবিষ্যৎবাণী করে দিতে পারি যে খাদেম শেখের সাথে উনি টিকবে না, খাদেম শেখের সামনে উনি 5 মিনিটও টিকবে না, ঠিক আছে? হ্যাঁ ঠিক ঠিক। কারণ মডারেটর আপনি থাকতে পারেন, হ্যাঁ, নিরপেক্ষ যেহেতু থাকতে পারে। ভাই নাসা থেকে শুরু করে পৃথিবীর সবাইরে চ্যালেঞ্জ দিয়ে রাখছে, কেউ সাহস করে না অ্যাকসেপ্ট করতে, আর আপনি কোথাকার কোন মুমিনের কথা বলতেছেন? ট্রাই করি, আপনি ট্রাই করবেন। জি জি, আপনি তো আর মুমিন না, আপনি তো কে বলছে ভাই আমি মুমিন না? আমি বলি আপনাদের সম্ভবত 1 মাস আগে আমি নমাজে একটা প্রমাণ করছিলাম আমি মুমিন, কিন্তু একটা প্রমাণ করছি, সেটা হচ্ছে শুনছিলাম আমি যে নমাজের মাঝে সাজদায় যদি মাথা উঠায় কেউ, তাহলে গাদার চেহারা হয়। তো এটা আমি আমার বেশ কিছু বন্ধু বান্ধব নিয়ে দেখলাম, আমি দেখি যদি আমি আমার গাদার চেহারা হোক, তো আমি ইসলামের প্রমাণ করে দেবো। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এটার প্রমাণে আবার মানে উদ্বুদ্ধ হইলো। কিন্তু আসলে আমি অনেক কষ্ট হয়েছে, আমি প্রথম পারি নাই, খুব ভয় পাইছি, একদম লাস্ট টাকাতে যেয়ে পারছি আর কি, একদম লাস্ট টাকাতে যেয়ে পারছি। আপনিও কি এরকম লজিক্যাল ওয়ের মতো হয়ে গেছেন? উনি তো লজিক্যাল পাই না, বিষয়টা হচ্ছে না, আমি এখনো বিশ্বাস করি, আমি বিশ্বাস করি, বাট আমি দেখলাম আগে যে এই আর কিছু না।
কিন্তু আমি বিশ্বাস করি, আমার সবাই বিশ্বাস করে, আমি এখনো বিশ্বাস করি আমি মুমিন মানুষ সেই। কিন্তু ওই যে আমি এই জন্য মুমিনের কাছে আমার একটা কোয়েশ্চন মুমিন ভাইয়ের কাছে, কারণ আমাদের যে ইসলামটারে আমার মনে হয় এরকম আমরা মুমিনরাই নষ্ট করতেছি। এটা ওনার কাছে কোয়েশ্চন হচ্ছে, এই অমিত ভাই শুনবেন আমার কথাগুলা, যে আমার কোরআন শরীফে কি আছে না আছে বা কোরআন নিয়ে আমার এত চিন্তার দরকার কি? কোরআন সত্য হইলে কি মিথ্যা হইলে কি, আবার প্রয়োজন কি এটা? এটা আমি জানতে চাই ভাই। যে আমি যেটা বলতেছিলাম, ওর ওই উত্তর দিতে পারবে না অমিত ভাই, ও অত জ্ঞান নাই, ও কোরআন না। বিষয়ে না জ্ঞান অমিত নাই ভাই না, অমিত ভাই। অমিত ভাই না, আমি অমিত ভাই সামনে থাকবে শুধু। অমিত ভাই এর সম্পর্কে আমার একটু ধারণা অন্যরকম, এই জন্য আমি সবসময় অমিত ভাইয়ের চাইতেছি, কিন্তু শুনবে শুধু অমিত ভাই। আর লজিক্যাল ভাই তো থাকবেন। আমার মুমিন ভাইয়ের কাছে প্রশ্ন হচ্ছে, আমার কোরআন নিয়ে তো জানার দরকার কি? শুনলে ওনার এই যে অমিত ভাই ওই যে কোরআন হাদিসের কথা শোনাবেন, এরপরে ওনার চিকিৎসা খরচ কি আপনি দেবেন? অমিত ভাই লাগবে না, চিকিৎসা খরচ লাগবে না, অসুবিধা নেই। কিন্তু আমার ওই যে মুমিন ভাই নিজে যদিও ডাক্তার এবং বিজ্ঞানী, উনি তো একজন ডাক্তার এবং আমি জানি উনি সায়েন্স নিয়ে গবেষণা করেন। ওনার ধর্ম নিয়ে গবেষণার দরকার নাই, উনি সায়েন্স নিয়ে গবেষণা করেন, এটা আমি জানি। উনি ধর্মের জন্য করেন। ওনার সামনে রেখে যদি কোরআন হাদিস আপনি পড়ান, আর উনি যদি সেই তার সহ্য করতে না, মানে শয়তানের না, আমি কোরআন হাদিস পড়তে যাব না, আমি জানতে যাব আমার এই স্রষ্টা আল্লাহ কোরআন আমার জানার দরকার কি, এটা আমি জানতে চাই। যাই হোক, দেখেন এই যে আমি কিন্তু এই যে গাদা, যে আমার সত্যের ভাই আমার একটু অপমান করছে, আমার ছবিটা বড় করে দেখাইয়ে মানুষকে দেখাই দিছে আমার আসল চেহারা। তো এটা কিন্তু ভাই আমি একবার নিজের দোষে, এটা কিন্তু আল্লাহ পাকের দোষ না, আমার নিজের দোষে। আমি একবার নামাজ পড়ার সময় ইমামের আগে মাথা উঁচু করে ফেলছিলাম, বুঝছেন? তো মানে এই যে যেহেতু সহিহ হাদিসে লেখা আছে ইমামের আগে নামাজ পড়ার সময় মাথা উঁচু করলে গাদার মাথার মতো হয়ে যাবে, এর সত্য কিনা সেইটা আমি যাচাই করার জন্য, আমি নাফরমান, আমি কুলাঙ্গার, আমি সেটা যাচাই করার জন্য মাথা উঁচু করছিলাম। তো দেখেন এই সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন থেকে পাবলিশড হাদিস নম্বর 691, একেবারে সাথে সাথে ফলে গেছে, সাথে সাথে। আমারও ফলে গেছে যে আমি চেহারা দেখাই আপনাদেরকে, যে আমি কয়েকজন বন্ধু বান্ধব যারা বেশ ইমানদার মানুষ, আমার চেয়ে বেশি ইমানদার, তারা সাক্ষী রেখে আমি করছিলাম। আমার ছবিটা দেখে ফেলাম যে আমার তো গাদার চেহারা হয়ে গেছে, দেখা যায়। ভাই কি করেন দেশে না দেশের বাইরে? আমি ভয় পাই না, আমি চ্যালেঞ্জ দিব, আমার কেউ কিছু করতে পারবে না। এই যে এটা কারণ আমি তো আমি তো মুমিন মানুষ, সতর্ক কেউ কিছু করবে না। ভাই আপনি যে উত্তেজিত হয়ে যে দেখায় ফেললেন, এই কাজগুলো আপনাদেরকে না কোনো অসুবিধা নাই, বললামই তো যে আমি মুমিন, তো আমি তো মুমিন। কি মুমিন ভাই? এই কথাই কি কাজ হবে? আপনি কথা বলার সময় পাবেন? আপনি কি কথা বলার সময় পাবেন ভাই? না সময় পাই, অসুবিধা। আমি কিন্তু ইমানদার মানুষ, মুমিন মানুষ, আমি বিশ্বাস করি। কিন্তু আমার কথা হচ্ছে এটাই যে ওনার কাছে ইমানদার মানুষের কাছে যে আমার জানার দরকারটা কি। না আচ্ছা ঠিক আছে, জানার দরকার হচ্ছে যে প্রতিটা মুসলিমের জন্য ফরজ আপনার কোরআন হাদিস জানা। হ্যাঁ, মুসলিমের জন্য, প্রতিটা মুসলমানের জন্য এটা ফরজ কোরআন হাদিস পাঠ করা। ফরজ আদায় করে আমার লাভ কি হবে? জান্নাতে হুর পাবেন। ও ভাই আপনার কাছে চাইতেছে, আমি ইমানদার মানুষের কাছে আনসারটা চাইতেছি, প্লিজ। আমি আমার মতো যে একজন মুমিন সাহেব আছেন ওনার কাছে আমি জানতে চাইতেছি। উনি তো হুরের লোভী, উনি বলো কিটা? আচ্ছা বলেন, খাদেম শেখ ভাই বলেন। খাদেম শেখ তো নাই এখানে, খাদেম শেখ তো চলে গেছে। ওহো, আমার তো উনারে দরকার, আসলে আমার একজন মুমিন মানুষ দরকার। আরেকজন আছে তো, আরেকজন আছে শিমুল, ওনাকেই বলেন যে আমি উনি আনসারটা দেব, আমার জানার লাভটা কি প্রয়োজন আমার। শিমুল ভাই প্রশ্ন করতে হবে। অমিত ভাইকে একটা প্রশ্ন করার জন্য ছিলাম, আমি শুনি না, আরেকবার বলবেন ভাই ক্লিয়ার করে। বলছে আমি আল্লাহ, কুরআন বা আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন বা এগুলা আমার ওনারে খুঁজার বা জানার আমার প্রয়োজনটা কি? এখন এটা আমি পার্সোনালি বিলিভ করি এটা একটা টেস্ট, ফিল্টারিং প্রসেস। এটা একটা ফিল্টারিং প্রসেস আমি মনে করি। যে ফিল্টারিং প্রসেসে কি হবে, লাভটা কি? আমরা হয়তো বা একটা হায়ার ডিমেনশনে পাস করব, এই ডিমেনশন থেকে। কয়টা লাভটা কি? আপনি একটা জিনিস বানাবেন, সেই জিনিসটাকে যত্ন নেবেন, হয়তো বা সেটা আমাদের একটা ফিল্টারিং প্রসেস, আমাদেরকে অন্য একটা প্রসেসে নিয়ে যাবে। আমি তো কিছু বানাইতেছি না, আমি কিছু করতেছি না, আমি আমার জীবন চালাইতেছি। আমার কি মানে কুরআনে আমার কি দিচ্ছে, আল্লাহ আমার কি দিচ্ছে? আমাদেরকে সঠিক একটা গাইডেন্স দিচ্ছে।
গাইডেন্স তো আমি যদি গাইডেন্স দেশের আইন ফলো করি এটি তোমার গাইডেন্স। আবার দেশ যদি কোনো সময় ভুল করে তা আমি এটা পরিবর্তন করতে পারি, আল্লাহটা তো পরিবর্তন করতে পারি না। দেশের আইন তো আপনার ভ্যারি করে অনেক সময় খারাপ, যেমন ওই বেডি করলে তো আমি ড্রিঙ্কিং, চেঞ্জ করতে পারি, অ্যালকোহল বেডি করলে আমি চেঞ্জ করতে অ্যালকোহল পারি। হ্যাঁ, কিন্তু দেশের আপনি চেঞ্জ করলেও সেটা তো বেটার না। মানে অ্যালকোহল এখনো তো কিভাবে অনেক বেটার না? দেশে পারমিসেবল। পারমিটেড অ্যালকোহল হলে যেমন অনেক সমস্যা কি? দেশে আমারও তো জোর করে বলতেছে না আমি খাওয়ার জন্য, যার ইচ্ছা খাইবো। আমার তো জোর করতেছে না তুমি গিয়ে খাও, আমার যদি ভালো লাগে না আমি খাবো না। আচ্ছা মানে একটু দাঁড়ান, কোনটা একটু দাঁড়ান, সঠিক আমি কোনটা বেঠিক এটা বুঝবেন কিভাবে আপনি? হ্যাঁ সেটাই জি আমি বুঝছি না। দাঁড়ান 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 ভাই, দাঁড়ান, থামেন। জি জি আমি এই প্রশ্নটাই আপনাকে করব, আপনি কোনটা মানে কোরআন যে সঠিক এটা জি। কিভাবে বুঝছেন? আপনি একটু মিউটে থাকেন ইয়া ভাই। আমি বদরুল, আবার কি প্রশ্ন করছেন আমারে? না না আমি মুমিন ভাইকে জিজ্ঞেস করছি, আপনি একটু মিউটে থাকেন বদরুল ভাই। কোরআন সঠিক কিভাবে বুঝলেন? মনে করেন কোরআনে একটা জিনিস বলা আছে, এটা যে সঠিক কিভাবে বুঝছেন? 1.3 বিলিয়ন পিপল বিলিভ করে, আমি বিলিভ করি। না এটা 1.9 তো ভাই বিলিয়ন। একটা না না এটা তো একটা ফেলাসি হলো ভাই। কত দেখেন পার্সেন্ট যেমন মানুষ যেমন ধরেন কোরআনে এটা বলা আছে, ধরেন কোরআনে দেখেন এটা বলা আছে 65 নম্বর সূরা দাঁড়ান, আত-তালাক আয়াত 4 এ। লজিক্যাল ভাই পরে দেখেন, এগুলি পরে হ্যাঁ। দেখেন ভাই, ডিস্ট্রাকশন হবে। আগে আমরা আগাই, ধীরে ধীরে আগে। সে একটু আগে বলছে যে যেটা পরিবর্তন হয় সেটা বেটার না, তার মানে হচ্ছে যেটা হুম, পরিবর্তন হয় না, মানে কোরআনটা হচ্ছে পরিবর্তন হয় না, এটা বেটার। এইটাই হুম। হচ্ছে যে মূল প্রশ্ন, যে এইটা যে বেটার সেটা আপনি বেটার কিভাবে জানেন, উনি বুঝলেন কি কি দিয়ে করে? কিভাবে বুঝলেন যে এটা কোরআনটা বেটার? হ্যাঁ, কিভাবে বুঝলেন? এটা তো অ্যাটলিস্ট প্রুভেন যে আমরা নিজেরাই কোনটা আমাদের জন্য বেটার, এটা আমরা অনেক সময় নিজেরাই ডিসাইড করতে পারি না, কারণ নিউক্লিয়ার বোমা বানায় বসে আছি আমরা। মদ ভাই তো অন্যদিকে যাচ্ছেন আপনি, অন্যদিকে যাচ্ছেন। আপনার মেথডটা কি? এটা বেটার বুঝার মেথডটা কি? কোন মেথডে বুঝতেছেন যে এটা বেটার? আর আমি আপনাদের তো অ্যান্সার দিলাম, 1.3 বিলিয়ন পিপল বিলিভ করে যে এটা তো ভাই ফ্যালাসি, ভাই আপনাকে বললাম তো এটা একটা ফ্যালাসি। মেথড কিভাবে একটা মেথড ইউজ অ্যাপ্লাই করে একটা কিভাবে প্রুফ করতে হয় সেটা আপনাকে একটা বলে দিই যে কিভাবে, তাহলে আপনার জন্য সোজা হবে। ঠিক আছে, যেমন ধরেন আমরা যদি বলি যে গুণ 4-এর সাথে 5 গুণ করলে পারে 4 5 20 হয়। এই যে 20টা কিভাবে হয় এইটা হচ্ছে যে প্রমাণ করার জন্য আরেকটা ওয়ে আপনি দেখাতে পারেন যে যোগ, মানে 5কে 4 বার যোগ করলে 20 হয়, অথবা 4কে 5 বার যোগ করলে 20 হয়। এইটা আমরা এই মেথড এপ্লাই করে, মানে গুণকে প্রমাণ করার জন্য আমরা যোগের মেথড এপ্লাই করতে যোগ পারি। করতে পারি। এবং হ্যাঁ, ওনার ফ্যালাসিটা একটু ধরাই দিই। দেখেন এখন আপনি মনে করেন যে বললেন যে 4 5 হলো 21 হয়, বলছেন। এখন যদি পৃথিবীর সমস্ত মানুষ এগ্রি করে যে 4 5 21 হয়, এটা কি সত্যি হবে না মিথ্যা হবে? সর্বোচ্চ এটা অবশ্যই মিথ্যা হবে, কিন্তু একসময় মিথ্যা হবে, তাই না? তাহলে কতজন মানুষ এগ্রি করছে তা দিয়ে তো সত্য মিথ্যা হয় না, তাই না? হয়, কারণ একসময় না একসময় কিভাবে হয়? এটা যখন লং পিরিয়ড অফ টাইমে চলবে তখন ভাই একসময় আপনাকে তো একটু আগে এক্সাম্পল দিলাম। আমি একদম বাস্তব এক্সাম্পল দেই। পৃথিবীর সমস্ত মানুষ আগে মনে করতো পৃথিবী সমতল। হ্যাঁ, সমস্ত মানুষ মনে করতো পৃথিবী সমতল। এটা কি সত্যি হয়েছে না মিথ্যা হয়েছে? হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি। এই এক্সাম্পলটা আমিও দিতে যাচ্ছিলাম, যে সমস্ত মানুষ একসময় বিশ্বাস করতো যে পৃথিবী হ্যাঁ, সমতল। তাইলে তো আপনি এটা নিজেই ভুল ছিল নিজেই বলে, বুঝছেন। কিন্তু সময়ের ব্যবধানে এটা ভুল ভাই তার মানে প্রমাণিত কি হয়েছে। বেটার বা ট্রু এটা হচ্ছে যে কত মানুষ বিশ্বাস করলো তার উপরে ডিপেন্ড করে না, এটা তো ডিপেন্ড বুঝছেন। করে না। অবশ্য কত আপনি সময় ধরে বিশ্বাস করলে, এটা লং তাহলে টাইম ধরে না যখন কত একটা কোনো সময় একটা ধরে জিনিস বিশ্বাস করতেছে, সময়ের শুনেন উপরেও এটা ডিপেন্ড করে না। ডিপেন্ড করে না। শুনেন অবশ্যই এটা আপনি যদি প্রমাণিত হবে একসময়, আমি জানি না। শুনেন ভাই যদি সময়ের উপরে ডিপেন্ড হইতো তাহলে আপনি বাইবেল অথবা হিন্দু যে এই যে সনাতনী, এটা তো ইসলামের চেয়েও পুরানো, 5000 বছরের পুরানো সনাতনী, ওইটা সত্য হইতো না? তাহলে আপনি সনাতনী মানেন না কেন? ইসলাম বাদ দিয়ে সনাতনী মানেন? আচ্ছা, এক্স্যাক্টলি, এটার আমি অ্যান্সার করি। এখন ওর ভিতরে তো অনেকগুলো আমরা ভুল পাচ্ছি, তাই না? ওর ভিতরে কোরআনের মধ্যেও তো সত্য ভুল আছে। পাচ্ছি, কোরআনের মধ্যেও তো ভুল পাচ্ছি। এখন এটা তো প্রুভেন এই না। দেখেন কোরআনে কি দাঁড়ান বলা আছে। দাঁড়ান আস্তে আস্তে যাই ভাই, ওনার ব্রেনটা জ্যাম করেন না, আমরা ওনার ব্রেনটাকে একটু ইয়ে করি আমি আস্তে আসলে আস্তে। অমিত ভাইকে একটা প্রশ্ন করতাম, লাস্ট প্রশ্ন চলে যায় না অমিত ভাই? না শুনেন, আপনি কথা শুনেন যে আমি আছি, আপনার কোনো চিন্তা নেই। আপনাকে আগেই বলা হয়েছে লাইভটা 7 দিন চলে, 7 দিনই চলে। আপনি 7 দিন যখন আসে অমিত ভাইরে ডাক দিবেন, এরপরে অমিত ভাই চলে এরপরে আসবে, আমি সমস্যা নাই। আপনাকে লজিক্যাল পার্সনের হাতে ছেড়ে দেবো, উনি আপনাকে সাইজ করে ভালো, ঠিক আছে? তো
তো দেখেন, সত্যি সত্যি জানার জন্যে কতদিন ধরে প্রচলিত আছে বা কতজন মানুষ বিশ্বাস করে সেটা কোনো মানদণ্ড না। ঠিক আছে, আপনার কোরআনে যেটা বলা আছে এটা আপনাকে কিভাবে যাচাই করবেন? আমাদের মেথডটা কি, আমরা দেখি যে এটা কি এফেক্ট করতেছে, তাই না? একটা মানুষ একটা কাজ আমরা করব, এটা যদি মানুষের জন্য ভালো হয় তাহলে আমরা বলতেছি এটা এটা হচ্ছে যে মানবিক বা এটা হলো নৈতিক। যদি খারাপ হয় তাহলে আমরা বলতেছি অনৈতিক। ঠিক আছে, এটা আমরা যাচাই করে বলতেছি। আর আপনার মেথডটা কি, যেহেতু কোরআন বলছে তাই এটা নৈতিক, কিন্তু আপনি এটার যাচাই করার কোনো মেথড বা কোনো প্রয়োজন আপনি মনে করতেছেন না, বলতেছেন যে এটাই সঠিক যেহেতু কোরআন বলতেছে। তো এটা যে একটা ভুল টেকনিক, এবং আপনি কি লজিক দিলেন যে অনেক মানুষ বিশ্বাস করে, অনেক দিন ধরে বিশ্বাস করে। ঠিক আছে, তো তাহলে এইগুলি কোনো মেথড না সত্য বা সঠিক জিনিস বিচার করার, যাচাই করার। ঠিক আছে, তো হ্যাঁ, আমি আপনার লজিক্যাল পার্সনের হাতে ছেড়ে দিলাম। নেন। আমি ওই যে শুধু লাস্ট কথাটার জন্য আমি শেষ কথাটা বলে বিদায় নিয়ে যাই ওনার কাছ থেকে। আমার 10 সেকেন্ড লাগবে। এই দেখেন ভাই, কোরআনে এইটা আছে, আহমেদ শিমুল ভাই দেখেন, কোরআনের 65 নম্বর সূরা আত-তালাকের 4 নম্বর আয়াতে আছে, পিরিয়ড শুরু হয়নি এমন শিশু মেয়েকে বিয়ে করে তার সাথে সেক্স করাটা বৈধ। ওকে। তারপরে দেখেন, আরো দেখাই ভাই, সত্যের সন্ধানী ভাইয়া, ভাই কথা ঘুরায়েন না। কোরআনের 70 নম্বর সূরা আল মাআরিজের আয়াত 29-30 আছে, দাসীদের সাথে বিয়ে না করে সেক্স করা বৈধ। আরো অনেক কিছু আছে, আমি কোরআন থেকে দেখাইতে পারি, 10 সেকেন্ডে বলবো বলে এই দুটো দেখাইলাম। আরো অনেক কিছু আছে, আপনি চাইলে দেখাবো। তো ভাই, আপনি তো কোরআন মানেন, তাহলে এগুলো তো আপনি ভালো বলবেন তাই না ভাই, নাকি খারাপ বলবেন? এই যা দেখাইলাম কোরআন থেকে, এটা কি আপনি ভালো বলবেন না খারাপ বলবেন? আহমেদ শিমুল, রিসার্চ করতে হবে, কনটেক্সট আছে কিনা রিসার্চ করতে হবে। হ্যাঁ, রিসার্চ করার পরে আপনি ভালো বলবেন না। হ্যাঁ, রিসার্চ করে দেখেন, রিসার্চ করে যদি উনি পায় যে এটা খারাপ, তাহলে কি তখন বলবে যে তাহলে কোরআনে এটা ভুল আছে? তখন তো মানে দেখতে হবে অবশ্যই, কোন জিনিসের কনটেক্সট না দেখে, কনটেক্সট দেখে সবকিছু দেখে আপনি পাইলেন যে এটা খারাপ, তখন আপনি কি বলবেন? খারাপ হলে অবশ্যই তাহলে এটা অবশ্যই একটা বড় একটা ডিবেটের বিষয় হয়ে যাবে। ডিবেটের বিষয়, তারপরে খারাপ মানবেন না, খারাপ বলবেন না, তারপরে সেটাই না, খারাপ হলে তো অবশ্যই একটা বড় একটা বিষয় না, আপনারা খারাপ এটা প্রমাণ করে যদি দেখাইতে পারেন তাহলে তো এটা আপনার তো এই যে ভাই কোরআনটা পড়ে দেখেন, কোরআনেই বলতিছে ভাই, তাইলে প্রমাণ তো এখানেই আছে, কোরআনেই তো প্রমাণ আছে, কোরআনেই তো প্রমাণ ভাই। রাইট, আর কিভাবে প্রমাণ করব? আচ্ছা, আমরা শেষের দিকে যাই। লজিক্যাল ভাই, আমরা শেষের দিকে, অনেক রাত হয়ে গেছে, 2টার উপরে বাজে, আমরা শেষ করে দিতে হবে। হ্যাঁ, তাহলে আমরা শেষের দিকে যাই। সত্যের সন্ধানী ভাইয়া যে বললেন না যে ইফেক্টের উপরে এটা একটা ডিপেন্ড করে, ইফেক্ট আসলে পজিটিভ ইফেক্ট না থাকলে এভাবে দেখেন মুসলিম পপুলেশন কিন্তু ইনক্রিজ করছে ওয়ার্ল্ড ওয়াইড। হ্যাঁ, ওটা মুসলিম পপুলেশন কেন বাড়ছে অবশ্যই আছে, এটা আসলে আপনারা না মানলে সেটা আসলে না। মুসলিম পপুলেশন কেন বাড়ছে সেটা তো জানেনি, যে একজন 4টা করে বিয়ে করে এবং প্রত্যেকজন 5টা করে বাচ্চা নেয় না। এখন যদি জানা মতে একজনও পরিচিত নাই, আমি তো বাংলাদেশে বসবাসকারী মুসলিম কান্ট্রি। হ্যাঁ, আপনি বাংলাদেশে বসবাস করেন, কিন্তু এখন যদি আপনি তো জানেন যে ইসলাম ত্যাগ করলে মুরতাদের শাস্তি কি, জানেন? এটা জানা আছে? সম্ভবত মেরে ফেলতে হবে। হ্যাঁ, তো এখন যদি এইটা বাতিল হয়ে যায় তখন দেখবেন যে অনেক লোক ইসলাম ত্যাগ করছে অলরেডি। ডেইলি কত লোক ইসলাম ত্যাগ করতেছে আপনি একটু চেক করবেন গুগলে, যে প্রতিদিন মিলিয়ন্স এন্ড মিলিয়ন্স লোক ইসলাম ত্যাগ করতেছে। ঠিক আছে, আর যেটা বাড়তেছে সেটা হলো নিজেরা পপুলেশন বাড়াচ্ছে, ওই বাচ্চা পয়দা করে, এদের গ্রোথ রেট সবচেয়ে বেশি। কি আছে ওই যে মানুষ বোমা ওইটা কি আছে? ওই যে ওই ভিডিওটা আছে, তাহলে দেখায় দেন ওই ভিডিওটা যদি থাকে। লজিক্যাল ভাই আপনার সংগ্রহতে থাকার কথা। লজিক্যাল ভাইয়ের কাছে আছে নাকি দেখেন। ওই যে মেশিনের ভিতর দিয়ে প্রোডাকশন হচ্ছে ওইটা? না, ওই যে হুজুর আছে না, সে বলে যে আমরা তো আমাদের পারমাণবিক বোমা দরকার নাই, আমাদের হচ্ছে মানুষ বোমা দরকার। হুজুরের ওয়াজ। তবে এইগুলো দেখলে আমরা বুঝতে পারি যে মায়ের সাথে করতেছে, হ্যাঁ, অন্যের বউরে নিয়ে রিসোর্টে যাচ্ছে, এইগুলোতে তো প্রোডাকশন হইতেই পারে ভাই। প্রোডাকশন বাড়াই যাইতেছে তারা, হ্যাঁ, এইভাবে।
তো এমন না যে ইসলামের খুব ভালো ভালো জিনিস দেখে মানুষ ইসলাম গ্রহণ করতেছে, এটা না। এটা হচ্ছে যে তারা নিজেরাই বাড়াচ্ছে। যখন দেখেন বাচ্চাদেরকে জোর করে প্রথমে রিক্রুট করে, প্রথমেই এটা হচ্ছে যে বলে মাল্টি লেভেল মার্কেটিং, যে আপনার বাচ্চাদেরকে প্রথমে রিক্রুট করবেন এবং আপনার বন্ধু বান্ধবকে ঢুকাইবেন, যত আছে দাওয়াত দিতে থাকবেন, এইভাবে দল বল বৃদ্ধি করা, হ্যাঁ, তাদের সংখ্যা বৃদ্ধি করা যেভাবেই পারে। কারণ আপনি যদি আরেকজনকে ইসলামে নিতে পারেন, আপনি তো জান্নাতে যাবেনই, মানে দুইজনই জান্নাতে যাবেন। তো এরকম ইনসেন্টিভ দিয়ে দিয়ে তাদের দল ভারী করার যে মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেম করা আছে ইসলামে, যাতে বেশি বেশি মানুষ জয়েন করে, ঠিক আছে। এরকম তো অন্য কোনো ধর্মে এরকম সুবিধা দেয় না, যার একজনকে আনলে পরে আপনার রিক্রুট করবেন, তারপর আপনাকে জান্নাত দিয়ে দিবে, ওকেও দিবে আপনাকেও দিবে। অন্য কোনো ধর্মে এরকম সিস্টেম নাই তো, এই জন্যই বাড়তেছে তাড়াতাড়ি। তো যাক, আমরা শেষের দিকে যাব। আমাদের সাথে যারা যারা যুক্ত আছে সবার সাথে একটু কথা বলি। ইডেন ভাই সাথে কথা বলবো। আচ্ছা, বদিউল ভাই একটা প্রশ্ন করতে যাচ্ছিলেন, বলেন বদিউল ভাই। লাস্ট একটা আমি বলে শেষ করি যে আমি অমিত ভাই অনেক আগের থেকে চিনি। উনি সাধারণত উনি কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলার জন্য না, উনি সাধারণত রিসার্চ করেন, তো উনি বিজ্ঞান সম্পর্কে জানার চেষ্টা করেন, এই জন্য যখন ওই জন্য উনি সাধারণত আসেন। উনি ধর্ম সম্পর্কে খুব বেশি জানেন না, এটা আমার মনে হয় না, কিন্তু উনি বিজ্ঞান উনি ধর্ম সম্পর্কে যথেষ্ট জানেন, তবে উনি জানেন বাট উনি ওনার এটা না, কিন্তু রিসার্চটা ওনার হলো মেইন সাবজেক্ট, হলো মেইন হচ্ছে বিজ্ঞান নিয়ে। আমার এখন এই আমার যে মমিন ভাইয়ের সাথে আমার, আমি একজন মমিন, আমিও আমি চেষ্টা করি আমার পারিবারিক ঐতিহ্য ধরে রাখতে। তো ওনার সাথে আমার যেটা কথা হচ্ছে এটা, যে আমরা 10 বছর আগে 15 জেনারেশন আগে আমার কে পূর্বপুরুষ ছিল, আমার তারে খোঁজার কোনো দরকার নেই। হয়তো বা সে জমিদার ছিল, আমার জন্য অনেক কিছু রেখে গেছে, বংশ পরস্পর তার কিছু আমি পাইছি, এমন হইতে পারে, হ্যাঁ, কিন্তু আমার তারে খোঁজার দরকার নাই। কেন খোঁজার দরকার নেই? সে ডাইরেক্ট আমার কোনো রিলেটেড না, তার আমার কোন প্রয়োজন নাই। ঠিক তেমনি আমি ওনার এটাই বুঝাইতেছি, আমরা ঐতিহ্যগত কারণে বংশ পরস্পর আমরা ধর্মকর্ম করতেছি, মুসলমান হিসেবে জন্ম নিয়েছি, এই জন্য করতেছি, এইটার জন্য। কিন্তু আমার কোরআন আল্লাহ কারো খোঁজার দরকার নেই, ওনার ডাইরেক্ট কোনো অ্যাক্টিভিটিস আমার সাথে নাই। না, এটা উনি আমার খাওয়াইতে পারতেছে না, আমার কিছু করতে পারতেছে না, ওনার কোনো ক্ষমতাই নাই কোনো কিছু করার। আমি যা পাইতেছি, আমার বাবা আজকে আমার বাবা যে বাবা জন্ম নিয়েছে, ওনার যদি রেসপন্সিবিলিটি পালন না করে, তাহলে আমি ওনার মানবো না। উনি বাবা বলেই বুঝবেন। দাঁড়ান বদিউল ভাই, দাঁড়ান, থামেন। দেখেন, আপনি এটা মনে করতেছেন, অনেকে তো এটা মনে করতেছে না। অনেকে তো মনে করেন যে ডাক্তারের কাছে ঠিকই যাবে, ভালো হইলে বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাইছে, হ্যাঁ, অথচ ওষুধ খেয়ে ভালো হয়েছে। এটাই তো আমরা বেকুফের মতো কাজ, বোকামি। হ্যাঁ, তো এখন বলতেছে সব আল্লাহই করতেছে, কিন্তু আপনি যে বলেন যে আল্লাহ কিছু করতেছে না, আমি করতেছি, তো তারা তো মনে করে যে আল্লাহই সব করতেছে। তাহলে আমার মানে তাদের যে ইয়েগুলি, যে আমার জানতে হবে, কোরআন পড়ি, হাদিস পড়ি, নামাজ পড়ি, তো তারা এগুলি সবগুলি করতেছে। তো এখন হচ্ছে যে আপনি যে বুঝে ফেলাইছেন যে এগুলিতে কোনো লাভ হচ্ছে না, আমার নিজেরটা নিজেই করতে হবে, রিজিকের মালিক তো আমি নিজেই, আপনি বুঝতেছেন, হ্যাঁ, কিন্তু আরেকজন তো মনে করতেছে না। যেমন বিশেষ করে যারা আর কি, দুই ধরনের মানুষ আছে। এক ধরনের হচ্ছে যে যারা খুবই ডিসঅনেস্ট মানুষ, চুরিও করবে, আবার আল্লাহ করবে, হ্যাঁ, আল্লাহর নামে চুরি করবে, আল্লাহর নামে জুয়া মদ সবই করে আল্লাহর নামে। আবার কিছু লোক আছে যারা আসলে বুঝে না, হ্যাঁ, আসলে বুঝে না, ওই যে ছোটবেলা থেকে, মানে কেন মানুষ বিশ্বাস করে ছোটবেলা থেকে, যে এটাকে বলে চাইল্ডহুড ইন্ডক্ট্রিনেশন, হ্যাঁ, আপনাকে যেটা শেখানো হয়েছে, মাথায় ঢুকানো হয়েছে, ওইখান থেকে আর তারা বাইরে হতে পারতেছে না। দেখবেন অনেক শিক্ষিত মানুষও তাবিজ ঝুলাইছে গলায়, কেন? সে তো জানে যে তাবিজে কিছু হয় না আসলে, তারপরে ঝুলা রাখছে। তো এইরকম আছে। আপনি দেখেন নাই যে আংটি পরা ফিজিক্সের টিচার আংটি ওই পড়ছে যে যাতে না হয়, ওই কুপু, মানে কি বলে ওটাকে, দৃষ্টি না পড়ে, হ্যাঁ, ওই জিন ভূতের নজর না লাগে, এই জন্য সে আংটি পরে রাখছে, সে অথচ ফিজিক্সের টিচার। তো এই যে মাথায় যখন ঢুকানো হয়েছে, অনেকে বলবে এইগুলি তো ধর্মে নাই, তো তাবিজ কারা বিক্রি করে ভাই? দাড়ি টুপি অলরাইট নাকি? আমি বলি আপনার, ঠিক আছে, সবই অভ্যাসগত কারণে। তবে আমি 30-40 বছর আগে মনে একটা ছবি দেখলাম, দটকারিস্তা। তো ওই দটকারিস্তার মধ্যে কিছু কাহিনী অনেকেই জানে যারা পুরাতন দেখছেন, যে মানুষ প্রকৃতির কাছে এত দুর্বল, মাঝে মধ্যে অনেক সময় দেখা যায় মানুষের কোনো পথ থাকে না, হ্যাঁ, তাই বলে তারা গুড়ামিটা রাখে না।
হ্যাঁ তো ওই আমি ওই যে পদটা আমার যেন মোমেন্ট ভাই এটা বলবো যে ভাই আর এগুলা নিয়ে তর্ক বিতর্ক চালাইয়েন না, এমনি আমরা গেছে আরো যাবে, আরো যাবে। রাইট। আমরা হ্যাঁ সংশোধিত হওয়া দরকার, আমরা বোঝা দরকার যে আমরা অন্তত তর্ক বিতর্ক না যাইয়া, কারণ যারা এখন তর্ক করতেছে তারা কিন্তু আমাদের ক্ষতি চায় না, কিন্তু তারা চায় যে আমরা যেন তাদেরকে না বলি এই ভাই টুপি দেন না কেন, দাঁড়িয়ে রাখেন না কেন। আমরা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা কায়েম করতে চাই, নিজেও রাইট। যাইতে চাই, একজনের নিতে চাই, এই নীতিকে হ্যাঁ ঠিক যত আছে, দ্বন্দ্ব। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ বদিউল ভাই। মোমিন তাহলে ভাই ভালো। এগুলো ছাইরা দেন, আমরা নিতে চাই না, আমরা যেদিকে যাই যাই, কিন্তু নিতে চাই না করে মাথায় কাপড় দেও, ওইটা দেও, সেইটা দেও, এগুলা না, হ্যাঁ এগুলো ঠিক ছেড়ে আছে। দেওয়া। আসলে ভাই চাপিয়ে দেওয়ার আমিও বিভক্ত। জি, আচ্ছা চাপাতেই তো আসেন, এটা আপনি কেন তো আসছেন চাপাই দিতেই, স্বীকার করতেছেন না। চাপাচাপি না, চাপাচাপি না। কাফেরদের মানে কাফের মানে সবচেয়ে বড় কাফের হইলো গিয়া যারা মূর্তি পূজা করে। কাফেরদের হত্যা করার কথা বলা আছে, জোর করে ধর্মে এখানে কোরআনের ভুলটা আপনি স্বীকার করতে পারতেছেন না, তো এটা চাপাই দেওয়া না, ভুল আছে যেটা বলেন না, রাইট। হ্যাঁ এটা ভুল আছে, কোরআনের সরাসরি নির্দেশ, ভুল না, সরাসরি বলা আছে যে হ্যাঁ যেখানে পাও হত্যা করো, কোপাও। তখন উনি বলবে যে এটার একটা প্রেক্ষাপট আছে, এটার একটা আপনি এগুলো তৈরি করবেন ভাই, কনটেক্সট নীরব আছে। দাঙ্গা, উত্তর না দিতে পারবেন, নীরব দাঙ্গা শেষ। তো উনি এরকম চেষ্টা করবে যে এটাকে কিভাবে শান্তি ধর্ম বানানো জোর যায়। কইরা জয় আনতে যায় না ভাই, এটা আরো ধর্মটা, আমরা মুসলমান ধর্মটা নষ্ট করে ফেলাইতেছেন আপনার মুমিনরা। রাইট। তো ঠিক আছে বদিউল ভাই, ধন্যবাদ। আমরা শেষ করে দিই। হ্যাঁ সরি ভাই, কোনো ভুল বললে মাফ করে দেন। না, আমার ঠিক খুব আছে। শ্রদ্ধাভাজন ব্যক্তি লজিক্যাল ভাইও এবং অমিত ভাই, অমিত ভাইটা আমি হ্যাঁ খুব হ্যাঁ বেশি শ্রদ্ধা অবশ্যই। করি, রেসপেক্ট করি, উনি হয়তো হ্যাঁ জানেই না, আমি খুব রেসপেক্ট করি ওনাকে। থ্যাংক ইউ ঠিক অমিত আছে, দা, ধন্যবাদ। থ্যাংক ইউ অমিত থ্যাংক দা। ইউ সো মাচ। অমিত ভাই অনেকদিন পরে আমাদের লাইভে আসছেন। লাইভে অমিত ভাই আসছেন সময় উনি। পেলে আমি জানি আসবেন। উনি খুব বিজি মানুষ। বিশেষ করে আজকে মুমিনরা যখন বিজ্ঞান নিয়ে আলোচনা করে অমিত ভাই হ্যাঁ চলে আসেন শুনলে। হ্যাঁ জি জি, না উনি অমিত আসতে ভাই, সবসময়, আমি জানি এটা, জানি। থ্যাংক অমিত ইউ ভাই অমিত ভাই। আজকে, হ্যাঁ বদিউল ভাই তাহলে আপনাকে বিদায় দিই আজকে। তো জি জি, অমিত আমিও ভাই, সালাম দিলাম ওই অভ্যাস মতোই, আসসালামু আলাইকুম। ওকে আচ্ছা অমিত ঠিক ভাই, আছে, আদাব। ওকে হ্যাঁ ভালো থাকেন। আপনাকেও তো থ্যাংক ইউ। হ্যাঁ অমিত ভাই আজকে তো থাকতে পারেনি, যেহেতু আমরা স্পেস নিয়ে আলোচনা করছিলাম, তো উনি চলে আসছেন। তাহলে আহমেদ ভাই আপনাকেও বিদায় দিই। আপনি আগামীকাল আবার আসবেন, আমাদের প্রতিদিন ইয়ে হবে। জি, আপনি কিছু আমি বলবেন? অমিত ভাইয়ের সাথে 2-3 মিনিট সময় দিলে একটু কথা বলতাম পার্সোনালি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বলুন বলতে শুনি, না, আপনি পার্সোনালি না, অনেকক্ষণ মানে বলেছেন। একটু ওয়ান টু ওয়ান। শিওর শিওর, জি, বলুন বলুন, শুনছি। অমিত ভাই আপনার কথা ভালো লাগছে। আচ্ছা, আপনি মানে বিশ্বাস করেন গড ইজ, মানে ক্রিয়েটরও বিশ্বাস করেন? না করি না। তো তাহলে আমরা হাউ উই কেম টু বিং, কিভাবে আমরা দুনিয়াতে আসলাম, এটা একটা ন্যাচারাল প্রসেসের মাধ্যমে, একটা সিম্পল থেকে কমপ্লেক্স কমপ্লেক্স একটা বিইং এর মাধ্যমে, একটা কমপ্লেক্স প্রসেসের মাধ্যমে আমরা এসেছি। ইভলিউশন, আপনি কি কার কথা বলছেন? কিভাবে এসেছি? মানুষ মানুষ ইভলিউশনের মাধ্যমে এসেছে। আর গরু কি ওই যে এখন কিন্তু অনেকে সায়েন্টিস্টরা বিলিভ করে যে আমরা কোনো সিমুলেশনের ভিতরে আছি। অনেকে তো পার্সেন্টেজ দেখায়, বড় বড় দেখি যারা সায়েন্টিস্টরা আছে, যে আমরা কোনো কম্পিউটার সিমুলেশনের ভিতরে আছি, কেউ আমাদেরকে সিমুলেট করতেছে। না এগুলা নিয়ে আপনি এগুলি শুনেন, ইয়া ভাই, আহমেদ ভাই, এগুলি আপনি ইউটিউবে পাবেন, এগুলি সায়েন্স না, এগুলি হচ্ছে সব ভুয়া। এবং মেইন প্রবলেম হচ্ছে সিমুলেশনের প্রবলেম হচ্ছে এটার কোনো এভিডেন্স নাই। হ্যাঁ, এইগুলি স্পেকুলেশন, এবং এটাকে সায়েন্স বলে না। আপনি ওই তারা অনেকগুলি টানবে, যে কোয়ান্টাম ফিজিক্স এইসব হাবিজাবি কিছু টানবে, টাইনা বলবে যে এটা আপনি সিমুলেশনে আছেন। এটা যদি সত্যিও হয়, আপনার তো এটা রিয়েল, মানে আপনার লাইফটা যে রিয়েল সেইভাবেই তো আপনাকে ট্রিট করতে হচ্ছে, তাই না? আপনি যদি জানেন যে আপনি সিমুলেশনে আছেন, কেউ মানে এরকম কতগুলি আপনাকে বলবে যে আপনি হলেন অ্যাভাটার, আপনারা কেউ গেমের মধ্যে খেলতেছে আপনারা। এটাও যদি হয়, আপনার তো কিছু করার নাই ভাই, আপনার তো রিয়েল হিসেবেই ট্রিট করতে হচ্ছে লাইফটাকে। তাহলে আপনি কি করবেন? ঠিক আছে, আপনার কি কিছু করার তার আছে? মানে আপনি একটু সন্দেহ রাখতেছেন যে এরকম কিছু একটা না না, হতে পারে, সন্দেহ যে রাখতেছি না। আমি বলছি যে এটার পিছনে কেউ থাকতে পারে। আমি যেটা বলছি সেটা হচ্ছে, এটা যদি সিমুলেশন হয়, আপনার কি করার আছে? সো হোয়াট, তাই না? আমরা তো কোনো প্রমাণ পাচ্ছি না, বা কিছু করারও নাই, তাহলে আমরা কেন সত্যি ভাই, হ্যাঁ, আমি যদি বলি যে হাটি মাটিম টিম আমাদের নিয়ন্ত্রণ করতেছে, তাই হতে পারে প্রমাণ নেই, তা আপনার সমস্যা কি? হইতেও তো পারে। হ্যাঁ হতেও পারে। তো যদি হয়ে থাকে, মানে আমি আপনাকে যেটা বললাম, হ্যাঁ অমিত ভাই বলেন। হ্যাঁ
আচ্ছা, প্রথমত হচ্ছে সিমুলেশন হাইপোথিসিস নিয়ে যে জিনিসটা বলছেন, এই হাইপোথিসিস এটা একটা সায়েন্টিফিক হাইপোথিসিস নয়। তার কারণ এর কোনো রকম টেস্টেবল প্রেডিকশন নেই, এর কোনো রকম ফলসিফাইবল এভিডেন্স নেই। এমন কোনো এভিডেন্স নেই বা এমন কোনো রকম কিছু আমরা প্রেডিক্ট করতে পারি না, যেখানে আমরা এই সিমুলেশন হাইপোথিসিসকে ভুল প্রমাণ করতে পারি। তার মানে এমন কোনো প্রেডিকশন দেয় না সিমুলেশন হাইপোথিসিস, যে জিনিসটা তারা বলতে পারে যে, "দেখো যদি এটা সিমুলেশন হয় তাহলে এই জিনিসগুলো পাবে। যদি সিমুলেশন না হয় তাহলে এই জিনিসগুলো পাবে না।" তো এই সিমুলেশন হাইপোথিসিস ফলসিফায়েবল নয়। এটা কোন রকম টেস্টেবল প্রেডিকশন দেয় না। আপনি যদি এই জিনিসটা নিয়ে খুব ফ্যাসিনেটেড হন, তাহলে ম্যাট্রিক্স এর মতো কতগুলো ম্যাট্রিক্স এর যে ৩ টে সিরিজ আছে, ৪ নম্বরটা নয়। ওই অ্যানিম্যাট্রিক্স থেকে ওই অ্যানিম্যাট্রিক্স থেকে শুরু করতে পারেন। অ্যানিম্যাট্রিক্স, ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স রিলোডেড অ্যান্ড রিভলিউশন। এই সিরিজটা দেখতে পারেন। তো সেখানে অনেক রকম ফিলোসফির কথা বলা হয়েছে। সেই জিনিসগুলো ভালো লাগতে পারে আপনার, খুবই ফ্যাসিনেটিং মনে হতে পারে। কিন্তু তার মানে এটা নয় যে সিমুলেশন হাইপোথিসিস এইটা কোন একটা সায়েন্টিফিক হাইপোথিসিস। ইট ইস নট। এবং আপনি যদি ওখান থেকে গডের তাহলে কানেক্ট মানে আহমেদ ভাই, আপনি যদি মনে করেন যে একটা গডের আছে, ওই সিমুলেশনের গড তো আপনার ওই এই কোনো ধর্মের গড না। যদি মনে করেন যে সিমুলেশনে আপনাকে হ্যাঁ, কেউ কন্ট্রোল, অবশ্যই। ওটা তো কোনো অবশ্যই। ধর্মের গড না, ঠিক আছে? এবং ওই অবশ্যই। গড তার মানে যদি জি হ্যাঁ, তার মানে আপনি যেটা বলছেন সত্য সন্নি ভাই, এই যদি সিমুলেশন এই জিনিসটা যদি সত্যি হয়ও, যদি এরকমও হয় যে এমন একটা গ্লিচ ফ্রি একটা সিমুলেশন বানিয়েছে যেখানে আমাদের বোঝার কোনো উপায় নেই যে আমরা সত্যিই সিমুলেশনের মধ্যে আছি কি নেই, তাহলেও কিন্তু এইরকম জিনিসটা কোন রকম মানে এটা প্রমাণিত হয় না এফেক্ট হয় না। হ্যাঁ, যে হ্যাঁ, আমাদের কাছে কোন রকম প্রমাণিত হয় না যে আমরা যে ঈশ্বরের চিন্তা করছি সেইরকম একজন omnipotent, omnipresence, omni কি বলে? omni আরো অনেক ওই কিছু যে omni, অমনি omni, আর omni কি অনেক কিছু। অনেক হ্যাঁ, কিছু আছে আ অনেক এবং কিছু আছে। আমার ঠিক আছে। হ্যাঁ, আমার সেকেন্ড কথা হচ্ছে যে আমাদেরকে তো রিয়ালিটি যেভাবে আমরা চিনি ওভাবেই জীবনযাপন করতে হবে। এর বাইরে তো যাওয়ার উপায় নেই, তাই না? যেভাবে নিশ্চয়ই না, হুম, তো নিশ্চয়ই না। এবং আমরা যখন একটা অবজারভেশন আমরা যখন দেখি তখন আমরা এরকম কোনো ইনফ্লুয়েন্স ওই যে বললাম একটা জিনিস যে এইটা যদি সিমুলেশন হাইপোথিসিস যদি সত্যি হয়ও তাহলে আমাদের একটা প্রেডিকশন চাই। আমাদের একটা টেস্টেবল একটা হাইপোথিসিস চাই। আমাদেরকে এই কতগুলো পরীক্ষা-নিরীক্ষা করে বুঝতে হবে যে হ্যাঁ, এটা সত্যি এরকম হচ্ছে কিনা। তা আমরা এরকম কোনো কিছু দেখি না মহাবিশ্বের মধ্যে কোনো কিছুর এক্সটার্নাল ইনফ্লুয়েন্স আমরা কোনো কিছু দেখি না। তার মানে আপনি যদি এরকম ভাবেনও যে মহাবিশ্বের শুরুটা কি করে হলো এটা তো বিজ্ঞান জানে না। যদি বিজ্ঞান যদিও জানে না সেটা সত্যি কথা। কিন্তু যদি এরকম ধরেই নিই কেউ একটা শুরু করেছিল, তাহলে ওই শুরু অবধি তার যেটুকু ইনফ্লুয়েন্স, তারপরে আমরা যতটুকু দেখি এই মহাবিশ্বকে, যেভাবে দেখি এই মহাবিশ্বকে, তার কোথাও কোনো একটা এক্সটার্নাল ক্রিয়েটর এর কোন রকম ইনফ্লুয়েন্স আমরা দেখি না। এরকম আমরা দেখি না হাবল টেলিস্কোপে বা ধরুন JWST তে যে কেউ একটা নাড়ু পাকিয়ে একটা পৃথিবী বানাচ্ছে বা ধরুন একটা গ্রহ বানাচ্ছে, বানিয়ে রাইট। লাট্টুর মতো একটা ইয়ে চারদিকে ছুঁড়ে দিল। এটা হ্যাঁ, করতে আরম্ভ আ করল। অমিত ভাই, এখানে আমি আরেকটা একটা প্যাটার্ন খেয়াল করেন যে যখনই তারা জিজ্ঞেস করে, হ্যাঁ, যে আহমেদ দা যখন জিজ্ঞেস করে আহমেদ ভাই যে আপনি কি গডে বিশ্বাস করেন? যখন বলবেন না, তাইলে কেমনে? হ্যাঁ, এই প্রশ্নটাই সাথে করে তাইলে কেমনে? তো এই যে তাদের এই সবকিছুর অ্যান্সার হলো গড। যখন এটাকে রিচার্ড ডকিন্স বলে যে রিচার্ড ডকিন্স এটাকে আপনার আর্গুমেন্ট ফ্রম ইনক্রেডুলিটি বলে, যে আমি জানি না কিভাবে হয়েছে, তার মানে একজন গডে করছে, ঠিক আছে? তো যেহেতু আমি জানি না, সেহেতু এটার অ্যান্সার হবে গড। এটা হলো আর্গুমেন্ট ফ্রম ইনক্রেডুলিটি, যে আমার মাথায় আসতেছে না কিভাবে হইতে পারে, কিভাবে সম্ভব হইতে পারে, তাই আমি একটা গডকে চিন্তা করে নিচ্ছি। তো এটাও একটা গড অফ দ্য গ্যাপ ফ্যালাসি, যে যখন কিছু অ্যান্সার খুঁজে পাচ্ছি না তখন আমরা গড বসাই নিই, ওইখানে গডকে বসায় নিয়ে বলি যে আমরা এইটা কিন্তু গড ফেলাসি করতেছেন, উনি তো মনে হয় ফেলাসি শব্দ আগে কখনো পরিচিত না। না, শুনে নিবে পরে। আমিও তো ভাই জানতাম না। আমি যখন ম্যাট ডিল আন্টির লাইভ শুনতাম আমার তো 5 বছর লাগছে এগুলি বুঝতে, কিন্তু এই লাইভগুলি তো শুনছি আমি, ঠিক আছে? তো উনি না বুঝতে পারে, উনি হয়তো 5 বছর পরে গিয়ে বুঝবে যে আমি কি বলতেছি, কিন্তু অডিয়েন্স আমার মানে আমাদের মেইন টার্গেট তো অডিয়েন্সরা শুনবে, এবং অডিয়েন্সের মধ্যে হয়তো অনেকে এখন বুঝতেছে না, পরে গিয়ে বুঝবে যে এগুলি কি বলতেছি আমি, ঠিক আছে? তো এই যে ফ্যালাসিগুলি আমি গরু ছাগল ধরে এগুলি বলি যে তোমাদের যে আর্গুমেন্টগুলি এগুলি ফ্যালাসি হয়, কোথায় প্রবলেম
এটাও বুঝাই বলি, কারণ এই যে আমি নামগুলি বলতেছি কিন্তু যদি প্রবলেমটা কোথায় এটা বুঝায়ও তো বলতে হবে, নাহলে বুঝবে না, ঠিক আছে? তো মেইনলি এই যে যেটা বললাম যে ইনক্রেডিউলিটি, যেটা যে আমি যেহেতু বুঝতেছি না কিভাবে সম্ভব, কেমনে হইলো, মানে এই প্রশ্নটা তো শুনছেন যে তাইলে কেমনে আপনি গণ, হ্যাঁ তাইলে কেমনে আপনি গণ, কেমনে এমনি এমনি হয়ে গেছে নাকি? আমরা তো কেউ বলি নাই যে এমনি এমনি হয়ে গেছে, আমরা জানিও না এমনি হয়েছে না কেমনে হয়েছে, কেউ বানাইছে আমি জানি না। কিন্তু তারা ওই গড না করলে কেমনে হইলো, এমনি এমনি তো হইতে পারে না, এমনি এমনি হইতে পারে না, তাইলে গড বানাইছে, এইভাবে ডট মিলাই দিচ্ছে, হ্যাঁ ডট কানেক্টিং দ্য ডট করতেছে। তো এই হলো প্রবলেমটা। তো আপনি এটা চিন্তা করেন একটু আগামীকাল যখন আসবেন। তো তো ওই এই ভাইকে হলো হ্যাঁ ভাইকে একটা ফেলাসি বলছেন তো ভাই, এটাকে বলে এই যে লজিক্যাল ফেলাসি বলা হয়। এইটা আপনি গুগলে সার্চ দিলে বা ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন। হ্যাঁ, লজিক্যাল ফেলাসি লিখে, লজিক্যাল ফেলাসি। তো দেখেন, একটা লজিক্যাল ফেলাসিকে বলা হয় অজ্ঞতার কুযুক্তি। অজ্ঞতার কুযুক্তি মানে আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স ফেলাসি ইংলিশে বলে। তো দেখেন, আমরা যদি সৎ হই তাহলে আমরা যা জানি না তার উত্তরে বলবো জানি না। যা আমার জানা নাই তার প্রশ্ন করলে সৎ যদি আমি হই তাহলে উত্তর হিসাবে আমি বলবো জানি না। আমাকে জিজ্ঞেস করছে, আমার জানা নাই, উত্তরে বলবো জানি না। হ্যাঁ, রাইট। আর প্রমাণ ছাড়া আমরা কিছু দাবি করব না। প্রমাণ ছাড়া কেউ যদি হাট্টি মাটিম টিম, ভূত পেতনি, জিন, ফেরেস্তা, আল্লাহ, ভগবান, সুপারম্যান, স্পাইডারম্যান, রাক্ষস, কক্ষস, মা কালী, দুর্গা, এই সমস্ত নোমা ঝোমা আছে বা নাই যদি দাবি করে, তাহলে এই দাবি করলে তাকে প্রমাণ দিতে হবে। আছে তার প্রমাণ দিতে হবে, নাই দাবি করলে নাই তার প্রমাণ দিতে হবে। দাবি করলে প্রমাণ দেওয়ার দায়িত্ব তার। হ্যাঁ, এইগুলো যারা দাবি করে তারা আসলে মানে নির্বোধের মতো, অসুস্থ মানুষের মতো কথা বলে। কোনো অজানার উপর অজানা আর 1 সেকেন্ড লাগবে, শুধু 10 সেকেন্ড। কোনো অজানা জিনিসের উপর ভিত্তি করে, অজানা কোনো কিছুর উপর ভিত্তি করে কোনো কিছুকে সত্য হিসাবে দাবি করা হলো কুযুক্তি। অজানার উপর ভিত্তি করে একটা দাবি করা হইলো, এটাকেই বলে আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স ফ্যালাসি বা অজ্ঞতার কুযুক্তি। হ্যাঁ, সত্য। ওকে, তাহলে অন্বেষণ ভাইয়ের কাছে যাই, আমরা শেষ করে দিব অল্পক্ষণের কিছুক্ষণের মধ্যে। তো আহমেদ ভাই ধন্যবাদ আপনাকে, আমরা অন্বেষণ ভাইয়ের কাছে চলে যাচ্ছি। হ্যাঁ, অন্বেষণ ভাই বলেন। ওকে, ধন্যবাদ সত্য সম্বন্ধে আমি অমিত ভাইকে দেখে এসেছিলাম। অমিত ভাই, হ্যাঁ, আপনার আছি ভলিউমটা আমি আছি, কিন্তু আপনার সাউন্ড খুব কম আছে। হ্যাঁ, যদি বাড়াইতে পারেন। আচ্ছা, আমি অমিত ভাইয়ের কাছে যেটা জানতে চাচ্ছি সেটা হলো ইটারনাল ইনফ্লেশন সম্পর্কে। এটার বৈজ্ঞানিক ভিত্তি কতটুকু? ইটারনাল ইনফ্লেশন এই জিনিসটা কিন্তু একটা আপাতত একটা হাইপোথিসিস পর্যায়ে আছে। তো এটার উপরে কিছু কাজকর্ম চলছে আমি যেটুকু শুনেছি। তা এখনো পর্যন্ত সেটা যে একটা প্রুভেন থিওরি সেরকম আমি জানি না। তবে আমি আরেকটু ভালোভাবে খোঁজ নিয়ে দেখতে পারি। পড়াশোনা করে আমি আপনাকে বলতে পারি, অন্বেষণ ভাই। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, সত্যি ভাই। ওকে, অন্বেষণ ভাই কি আর কিছু বলবেন নাকি আমরা শেষ করে দিব আজকে? না, আপাতত আর কিছু বলবো না, আমি কাজের ভিতরে আছি। আচ্ছা, ঠিক আছে। ওকে, সো ধন্যবাদ সবাইকে। অমিত দা, আপনি যদি লাস্টে দু একটা কথা বলতে চান শেষ করার আগে, তাহলে আপনাকে দিয়ে শেষ করবো। জি, আচ্ছা, ঠিক আছে। সেরকম খুব একটা কিছু না। তবে আজকে যে লাইভটা শুনছিলাম সেটা খুবই মানে জ্ঞানগর্ভ আলোচনা হয়েছে। লাইভ না, ডিবেট বেশ বলেন, কিছু ডিবেট বলেন। ডিবেট। হ্যাঁ, হ্যাঁ, সত্যি। মানে ডিবেটটা খুবই সুন্দর হয়েছে। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। নতুন কিছু জ্ঞান পেয়েছি। তবে কতগুলো জিনিস একটুখানি বেসিক জিনিস, সেই জিনিসগুলো একটুখানি ১টা-২টো জিনিস বলি। সেটা হচ্ছে যে আ এই যে মহাকাশে যখন যে ধরুন এই সুনিতা উইলিয়ামসই যখন আছেন, ইনি কি আ এই পর্যন্ত কি কোনো গ্র্যাভিটির কোনো ইনফ্লুয়েন্স নেই? তার উত্তর হচ্ছে না, এখানে গ্র্যাভিটির ইনফ্লুয়েন্স আছে। আরো একটা ব্যাপার হচ্ছে যে যদি দেখেন যে এই গ্র্যাভিটি কিন্তু ২ টো জিনিসের উপরে নির্ভর করে। গ্র্যাভিটেশন ফোর্সটা কতটা হবে সেটা ২ টো জিনিসের উপর নির্ভর করে। সেটা হচ্ছে M1 আর M2, তার মানে ২ টো বস্তুর মধ্যে কতটা আকর্ষণ হবে এটা কিন্তু ২ টো বস্তুর মাসের উপরই নির্ভর করে। তা এই দুটো কিন্তু মাল্টিপ্লিকেশন হয়। যে টার্মটাতে সেখানে ইয়ে হয়। তার মানে চাঁদের মাস কিন্তু একটা একটা ইয়ের থেকে অনেক বেশি বড়। একটা রকেটের থেকে বা একটা স্পেস স্টেশনের থেকে অনেক বেশি বড়। তো সেখানে ইনফ্লুয়েন্সটা অনেক বেশি হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই।
দ্বিতীয় কথা হচ্ছে সেখানে যে গ্র্যাভিটি নেই সেরকম না। গ্র্যাভিটি ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত। গ্র্যাভিটেশনাল ফিল্ডটা ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত। তো সেটা ডি স্কয়ারের সাথে সেটা ব্যস্তানুপাতিক। সেটা মানে সেটা রিডিউস করলেও এই যে স্পেস স্টেশনে তারা কোন রকম মাইক্রো গ্র্যাভিটির মধ্যে থাকে, তার একটা বড় কারণ হচ্ছে এই স্পেস স্টেশন কিন্তু একটা ফ্রি ফল এর মধ্যে আছে। এই যে স্পেস স্টেশন গুলো দেখবেন বা এই যখনই এই প্রজেক্টাইল বা এই ধরনের জিনিসগুলো আমরা যখন পড়াশোনা করি, স্যাটেলাইটে যখন আমরা পড়াশোনা করি, তখন দেখি তাদেরকে যখন উৎক্ষেপণ করা হয় তখন তাদেরকে একটা আনুভূমিক বেগ দিয়ে উৎক্ষেপণ করা হয়। এই আনুভূমিক বেগটা দিয়ে উৎক্ষেপণ করার পরে তারপরে যেটা হয়, এই যে স্পেস স্টেশনটা বা যে স্যাটেলাইট যেটা সেটা পড়তে থাকে, পৃথিবীর দিকে পড়তে থাকে। এটা একটা ফ্রি ফল এর মধ্যে থাকে। তো এটা এমনভাবেই তাকে এই প্রজেক্টাইলের মোশনটাকে এমনভাবেই ক্যালকুলেট করা হয়, তার যে আনুভূমিক যে বেগটা হরিজন্টাল ভেলোসিটিটা সেটা এমনভাবেই দেয়া হয়, এই পড়তে সে যতটা পড়ে পৃথিবীর কার্ভেচারটাও ঠিক ততটাই। এইজন্য সে কখনোই পৃথিবীকে রিচ করতে পারে না। তা সেই কারণে এই ফ্রি ফল এর মধ্যে থাকে বলে সুনিতা উইলিয়ামস বা যে সমস্ত নভোচারী যারা স্পেস স্টেশনে থাকেন, তারা গ্র্যাভিটির যে এফেক্ট সেটা মাইক্রোগ্র্যাভিটির মধ্যে থাকলেও তারা যেন একটা ভেসে বেড়াচ্ছে, শূন্যে ভেসে বেড়াচ্ছে, ফ্রি ফলের মধ্যে আছে, এইরকম মনে হয়। তা ওই জিনিসটা একটুখানি ক্লিয়ার করার ছিল। আর বাকি খুবই সুন্দর আলোচনা হচ্ছিল। আর আরেকটা জিনিস আমি ভাবছিলাম হয়তো সত্য সন্ধানী ভাই জিজ্ঞাসা করবেন। সাদার্ন হেমিস্ফিয়ার বা নর্দার্ন হেমিস্ফিয়ারে একটা অদ্ভুত প্যাটার্ন লক্ষ্য করা যায়। যদি আপনি নর্থ পোলে যান, নর্থ পোলে গিয়ে আকাশের দিকে নিজের ক্যামেরাটা যদি তাক করে রাখেন এবং যদি লং এক্সপোজার দিয়ে রাখেন, মানে নর্থ পোলে আর সাউথ পোলে গিয়ে যদি এটা করেন, তাহলে দেখবেন যে একটা ওই তারাদের একটা টাইম ল্যাপস একটা ছবি পাওয়া যায়। এই তারাগুলো ঘুরছে একটা ছবি পাওয়া যায়। তা সু আ নর্থ পোলে বা উত্তর মেরুতে এই যে ঘূর্ণনের যে অভিমুখটা, সাউথ পোলে বা দক্ষিণ মেরুতে এই অভিমুখটা ঠিক উল্টো। তার মানে আপনি যদি নর্থ পোলে যান, তখন দেখবেন যেদিকে ঘুরেছে ঘড়ির কাঁটার দিকে যদি না দাঁড়ান একটুখানি ভাবি। পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। তার মানে হ্যাঁ, তা যদি দেখবেন যে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে নর্থ পোলে, আর সাউথ পোলে ঠিক উল্টো দিকে ঘুরেছে। এইটার কারণটা কি? এইটার ব্যাখ্যা শুধুমাত্র আর্থের বা পৃথিবীর অ্যাক্সিসের রোটেশনের মানে রোটেশনটা থাকলে তবেই এটা হওয়া সম্ভব। এবং এটা ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পল বা বলতে পারেন একটা পরীক্ষা, যেখান থেকে আমরা বুঝতে পারি যে পৃথিবী নিজের অ্যাক্সিসের চারদিকে ঘোরে। ওয়াও! That's all. হ্যাঁ, এক্সেলেন্ট একটা ইয়ে দিলেন। এটা মাথায় আসেনি আমার। তবে এটা অবশ্যই এটা এড করার মতো। আমি তো জাইরোস্কোপ দিয়ে বলছিলাম, জাইরোস্কোপ দিয়ে চেক করতে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু হ্যাঁ, এটা এক্সেলেন্ট একটা, যেটা নিজের চোখে দেখা যাবে। জি। হ্যাঁ, নিশ্চয়ই। ধন্যবাদ। এটা আমরা নিজের চোখে দেখতে পারি, তাই না? এটা আমরা রাইট। নিজের চোখে এটা আমরা একদম মানে আমরা এটাকে প্রমাণ করে দেখতে পারি, তাই না? এক্সাক্টলি, হ্যাঁ, ঠিক বলছেন। ওকে, সো অসংখ্য ধন্যবাদ অমিতদা, এবং যারা আজকে যুক্ত ছিলেন, যারা পরিচালনায় ছিলেন, মডারেশনে ছিলেন, লজিক্যাল পারসন, বেবি ড্রাগন, এবং যারা গেস্ট হিসেবে যুক্ত ছিলেন, ওরাকাল ভাই, ওরাকা ভাই, আমরা শেষ করে দিচ্ছি। এই জন্য আপনার যদি খুব সংক্ষেপে দু একটা কথা বলার থাকে বলতে পারেন লাস্ট মোমেন্টে। সতেরো ভাই, ধন্যবাদ যুক্ত করার জন্য। হ্যাঁ, আসছিলাম এমনিতেই আলোচনা শুনতেছিলাম বাহির থেকে। ঠিক আছে, শেষ করতে পারেন। ধন্যবাদ। ওকে, তাহলে দর্শক সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করছি। আগামীকাল আবারও আরেকটি লাইভ নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সবার জন্য শুভকামনা, শুভরাত্রি। গুড নাইট সবাই।